সিএসসি স্টুডেন্ট। সিএসসি স্টুডেন্টদের, আচ্ছা আমার নিজেকে দেখতে একটু ওয়েট লাগতেছে, ভিডিও অফ করে দিই। আমাদের সিএসসি স্টুডেন্টদের একটা মেজর জিনিস হচ্ছে আমাকে প্রোগ্রামিং করতে হয়। যাদের প্যাশন হচ্ছে আমি কম্পিউটার সায়েন্স পড়বো, তাদেরকে কিন্তু প্রোগ্রামিং ছাড়া থাকা যায় না। এখন অনেকে বলতে পারে যে কম্পিউটার সায়েন্স থেকে পড়ে আমি আরো তো অনেক কিছু করতে পারি, তো আমি গ্রাফিক্স ডিজাইনার হই বা মানে অনেক ধরনের ফিল্ডে যাওয়া যায়। বাট যাদের প্যাশনটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে, তাদেরকে কিন্তু আমার মানে কোডিং এর নলেজটা কিন্তু সলিড থাকা লাগে। এখন আমি যদি গ্রাফিক্স ডিজাইনিং এ যাই অথবা ভিডিও এডিটিং এ যাই, সেটা কিন্তু কম্পিউটার সায়েন্সের কোনো ফিল্ড না, সেটা হচ্ছে একটা আর্টস বা হিউম্যানিটিস এর একটা ফিল্ড। ভিডিও আমার নিজেকে দেখতে একটু ওয়েট লাগতেছে, তাই আমি ভিডিও অন করলাম। আচ্ছা তো আর্টস বা হিউম্যানিটিস এর একটা টপিক, যদি গ্রাফিক ডিজাইনিং বা ভিডিও এডিটিং এ যাই। বাট আমি যদি কম্পিউটার সায়েন্সের ফিল্ডটাতে থাকতে চাই, একটা মাস্ট একটা জিনিস হচ্ছে আমার কি, আমার কোডিং নলেজটা থাকা লাগবে। এখন আমি চাইলে এমনও থাকতে পারে যে অনেকের কম্পিউটার সায়েন্সের প্যাশন নেই, সেটা কিন্তু একটা ডিফারেন্ট সেক্টর। যে অনেকে থাকবে যে দেখা যাবে যে 4 বছর পড়ার পরে তারা হয়তো প্রোগ্রামিং এ তাদের আর ইচ্ছা নাই অথবা কম্পিউটার সায়েন্সে থাকার ইচ্ছা নেই, তারা হয়তো তাদের ট্র্যাক চেঞ্জ করে ফেলবে, সেটা ডিফারেন্ট থিং। বাট যদি আমি থাকতে চাই, যদি আমি কম্পিউটার সায়েন্সের লাইনে থাকতে চাই, যদি আমি এই লাইনেই জব করতে চাই, তাহলে কিন্তু আমার মানে কোডিং জানা ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি কোনো ওয়ে নেই। আমি যদি কোডিং না জেনে, কোডিং ঠিকভাবে না বুঝে সামনে আগাই, লাইক আমি যদি 110 111 পার করে ফেলি, বাট আমার এখনো কোডিং ভালো লাগে না, আমি হচ্ছে ঠিকভাবে সলভ করতে পারি না, তো সেই ক্ষেত্রে যেটা হবে, সামনে আরো কিছু কোর্স আসবে, যেমন 220 221, তারপরে কম্পাইলার, যে কোনো ল্যাবে আমার যখন কোডিং স্কিলটা আমার থাকবে না, একদম একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, সেটা হচ্ছে আমার কাছে অলওয়েজ মানুষের উপর ডিপেন্ড করা। মানুষের উপর ডিপেন্ড করা লাগবে, লাইক আমার কাছে ল্যাপটপ দিল, আমি হয়তো ঠিকভাবে নিজে করতে পারতেছি না, আমার হচ্ছে একটা ফ্রেন্ডকে বলবো করে দেওয়ার জন্য, সে করে দিবে, আমার কিন্তু কিছু হবে না। আর এই সাইকেলটা চলতে থাকে, এই সাইকেলটা 4th ইয়ার পর্যন্ত চলতে থাকে, যে আমি প্রোগ্রামিং পারি না, তো প্রোগ্রামিং আমার ভয় লাগে, তো আমি প্রোগ্রাম করবো না। এই সাইকেলটা চলতে চলতে দেখা যায় যে আমার 4টা বছর শেষ হয়ে যায়। 4টা বছর শেষ হয়ে যাওয়ার পরে আসবে হচ্ছে আমার জব রিক্রুটমেন্টের টাইম। জব রিক্রুটমেন্টের টাইমে আমি যেখানেই যাই, যেখানেই অ্যাপ্লাই করি, সেখানেই দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে আমার থেকে কি, তারা আমাকে হচ্ছে 5টা বা 6টা প্রবলেম দিয়ে দিল আমাকে টেস্ট করার জন্য, আমাকে সেখানে কোড করতে হবে, যেগুলো খুবই বেসিক প্রবলেম। বাট যাদের হচ্ছে মানে প্রোগ্রামিং ইন্টারেস্ট ছিল না, তারা হচ্ছে এইসব টাইমে গিয়ে অনেক মানে ভালো করে ফেস করতে পারবে। সো আমি যেহেতু আমি কম্পিউটার সায়েন্সেই আছি, সো আমাকে তো আমার কোডিং নলেজটাকে, আমার কোডিং বেসটাকে স্ট্রং করতে হবে। তো সেই কোডিং বেসটাকে স্ট্রং করার ওয়ান অফ দ্য কি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পিলার হচ্ছে প্রবলেম সলভ করা। প্রবলেম সলভ কেন ইম্পর্টেন্ট আমার কোডিং এ, সেটা হচ্ছে একটা অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। যেমন আমরা হচ্ছে অনেকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ শিখি, জাভা, পাইথন, সি প্লাস প্লাস, অনেক অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ শিখি। শেখার পরে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখলেই মনে করি যে হয়তো আমার কম্পিউটার সায়েন্সের কাজ শেষ, হয়তো অনেকগুলো কোর্স শেষ করলেই ভাবি যে আমার কম্পিউটার সায়েন্সের কাজ শেষ। বাট আসলে তা না। একটা এক্সাম্পল দেখি, যেমন ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিতে প্রায় অনেক ফর্মুলা থাকে, 20-30টার মতো ফর্মুলা থাকে। আমি যদি সবগুলো ফর্মুলা একদম আমার পুরোপুরি ক্লিয়ার মুখস্থ থাকে, সব ফর্মুলা ক্লিয়ারলি মুখস্থ, এটাকে এনশিওর করে যে আমি ট্রিগোনোমেট্রির যে কোনো প্রবলেম দিলেই আমি ট্রিগোনোমেট্রির প্রবলেম সলভ করতে পারবো? সেটা কিন্তু এনশিওর করে না। সেটা এনশিওর করার জন্য আমার কি করতে হবে, আমার কি বেশি বেশি ট্রিগোনোমেট্রিক প্রবলেম সলভ করতে হবে, তাহলে কি আমি বুঝতে পারবো যে আমার এই টুলসটা হচ্ছে কি, আমার ফর্মুলাগুলো, এই টুলসটাকে ইউজ করে আমি কিভাবে আমার প্রবলেমটাকে সলভ করতে পারি। বাট দিন শেষে কিন্তু জিনিসটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলসটা কি, আমার প্রবলেম সলভিং স্কিলটা যদি থাকে, আমি আমার টুলটাকে ইউজ করে সেই কাজটা করে ফেলতে পারবো। সেটাই হচ্ছে একজন কোশ্চেন করে, স্যার হোয়াট ইজ কম্পিউটার সায়েন্স? কম্পিউটার সায়েন্সটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স এর একটা ডিরাইভড, কি বলবো মানে ম্যাথমেটিক্স ব্রাঞ্চটা থেকে একটা ডিরাইভ করা। এটা হচ্ছে কি কম্পিউটার অ্যান্ড লাইক এটার নেসেসারি থিং নিয়ে কাজ করে।
কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা হচ্ছে মোর ইন্টু থিওরিটিক্যাল। আমাদেরকে ম্যাথমেটিক্সকে কম্পিউটারের সাথে কানেক্ট করে অনেক থিওরিটিক্যাল কিছু নলেজ দেয়। এই টোটাল প্রসেসেই আমার হচ্ছে একটা বেসিক জিনিস যেটা জানা লাগে সেটা হচ্ছে যেমন প্রোগ্রামিং। তো ওটা নিয়ে আসবো আমি। তো এখন আমার মানে কোডিং স্কিলটাকে বাড়াতে হবে, এবং কোডিং স্কিল বাড়ানোর জন্য মানে প্রুভেন ওয়ে হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম সলভ করা। আমরা ফার্স্ট সেমিস্টার থেকে অনেকে স্টার্ট করে থাকে কন্টেস্ট করা বা বিভিন্ন অনলাইন যে প্রবলেম সলভ করা। তখন যেটা হয়, জাস্ট একটা ডিফারেন্স, লাইক সাপোজ একটা ক্লাসে প্রায় 100 জনের মতো থাকে, তার মধ্যে দেখা যায় যে 5 জন অথবা 6 জন হয়তো তারা হচ্ছে ডেডিকেটেড ভাবে সলভ করে বা বিভিন্ন কন্টেস্টে অ্যাটেন্ড করে, অনলাইন কন্টেস্টে অ্যাটেন্ড করে, আর বাকি দেখা যায় যে 90 জন হয়তো করলো না। পরবর্তীতে গিয়ে দেখা যায় যখন 110 আমি পাস করলাম, এরপর আমি 111 গেলাম, যে মানুষগুলাই হয়তো তার 110 কোডিং নিয়ে সিরিয়াস ছিল, 111 যাওয়ার পর দেখা যাবে আমি যে কোনো একটা ল্যাব দিচ্ছি, তারা একটা ল্যাব হচ্ছে 3 ঘন্টা, তারা হয়তো সেই ল্যাবটা 1 আওয়ারেই শেষ করে চলে যায়। এটাও দেখা যায় যে যারা হচ্ছে মানে কোডিং এর উপর অত প্যাশনেট না, অথবা যারা এরকম সলভ ছিলেন হয়তো প্যাশনেট, বাট হয়তো দেখা যেত এরকম সলভ টলভ করতো না, জাস্ট নর্মাল সময় ল্যাব করতো, তারা দেখা যায় যে সামহাও মানে অনেক স্লো থেকে যায় বা সামহাও ডিপেন্ড করতে হয় তাদের। তো আমার সেই স্কিলটাকে বাড়ানোর জন্য হচ্ছে আমার প্রবলেম সলভিং করতে হবে। এখন তাহলে সেশনটা স্টার্ট করি। ইজ জাভা এনাফ? আচ্ছা, এখানে আমাদের এই সেশনটা হচ্ছে দুইটা ভাগ করা, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে সি প্লাস প্লাস। এখন সি প্লাস প্লাস কেন আর জাভা কেন, সেটা হচ্ছে যারা হচ্ছে ডেডিকেটেডলি প্রোগ্রামিং কন্টেস্টে যায়, আর প্রোগ্রামিং কন্টেস্টের জন্য সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস। জাভার কিছু ব্যারিয়ার থাকে, যেই ব্যারিয়ারের কারণে ভালো করে পারফর্ম করা যায় না, বাট যাবে। আমি যদি জাভা ল্যাঙ্গুয়েজটাকে অনেক ভালো করে জানি তাহলে যাবে, কিন্তু সি প্লাস প্লাসটা একটু ফ্রেন্ডলি ফর প্রোগ্রামিং কন্টেস্ট। আচ্ছা, আমরা তাহলে আজকে সেশনটা স্টার্ট করি। হোপফুলি এখানে 110 111 এর স্টুডেন্টই বেশি। এই সেমিস্টারটা যখন শেষ হয়, একটা হচ্ছে আমাদের ভিজা যে একটা কন্টেস্ট দেওয়া হয়, প্র্যাকটিস কন্টেস্ট, সেখানে প্রায় 120 বা 130 মতো স্টুডেন্ট পার্টিসিপেট করে। আর হচ্ছে গত 10 দিন আগে মেবি একটা প্রোগ্রামিং কন্টেস্ট অ্যারেঞ্জ করা হয়, তো সেখানে অনেকজন মানুষ পার্টিসিপেট করে। তো যারা এই পোর্শনটাতে ছিল, তারা একটা বেসিক একটা আইডিয়া আছে তাদের, যে তারা কিভাবে প্রবলেম সলভিং করতে হয়। আর যারা হচ্ছে আজকে ফার্স্ট, আজকের এই ওয়ার্কশপটা নিয়ে যাদের ফার্স্ট, তাদের অনেক বেসিক জিনিস হয়তো জানা নেই, তাদেরকে জানানোর জন্য হচ্ছে আজকে ডে 1টা। ডে 2 থেকে শুরু হবে তো একটু অ্যাডভান্স স্টাফ। তো অনেকের কাছে জিনিসগুলো একটু রিপিটেটিভ লাগতে পারে, তো তাদের জন্য হচ্ছে আমি আজকে টপিকগুলো দেখাচ্ছি। এই আজকে হচ্ছে আমরা এই টপিকগুলো কভার করবো। প্রবলেম স্টেটমেন্ট কিভাবে করতে হয়, কিছু জাভার কিছু নেসেসারি, আচ্ছা বলো না স্ক্রিনশট করে নিই। স্ক্রিনশট হচ্ছে সবাইকে দেখতে পাচ্ছি স্ক্রিনশট? আচ্ছা, এটা হচ্ছে আমার আজকে দিনের টপিক, যেগুলো হচ্ছে আমি আজকে কভার করবো। সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট কিভাবে করতে হয়। আমার আমি যখন জাভায় কোড করবো, আমার ক্লাস নেম কি থাকা লাগে, কিভাবে আমি কোডগুলো লিখবো, কিভাবে কনস্ট্রেন্টস করতে হয়, কনস্ট্রেন্ট থেকে দেখে কিভাবে ডেটা টাইপ ঠিক করবো, কিভাবে ইনপুট নিব, আউটপুট কিভাবে দিতে হয়, অনলাইন যাদের 4 থেকে 5 টাইপের এরর থাকে, সেই এররগুলো কি, আর হচ্ছে ফাস্টার ইনপুট আউটপুট, সেটার জন্য হচ্ছে আমরা তো নর্মালি স্ক্যানার ইউজ করে থাকি, সেটার জন্য দেখা হচ্ছে বাফার রিডার। তো এখানের যে টপিকগুলো, এটাতে যদি কেউ অলরেডি আগে থেকে অ্যাপটুডেট থাকি, তাহলে সে চাইলে ডে 1টা স্কিপ করতে পারি। ডে 2 থেকে আমরা হচ্ছে ডে 2তে দেখবো হচ্ছে নাম্বার থিওরি। এটা হচ্ছে একটা মানে মনে একটু ম্যাথমেটিক্যাল জিনিস। নাম্বার থিওরি অনেক ধরনের অ্যালগরিদম থাকে, সেই রিলেটেড হবে হচ্ছে ডে 2টা। আর ডে 3তে আমরা দেখবো হচ্ছে কিছু ডেটা স্ট্রাকচারের জিনিস। মানে আমরা তো নর্মালি হচ্ছে অ্যারে ইউজ করি, অ্যারে ছাড়াও আমার কি কি ডেটা স্ট্রাকচার থাকে
সেটা দেখবো হচ্ছে আমরা ডে 3-তে, আর ডে 4-এ গিয়ে হচ্ছে 4 থেকে 5 ধরনের অ্যালগরিদমের সাথে আমরা পরিচয় করব। তো আজকে স্টার্ট করি। হ্যাকার র্যাঙ্কে গেলাম। রেকর্ডিংটা দিয়ে দিই। সবাইকে হচ্ছে আমি এই লিঙ্কটা দিয়ে দিই, এটাতে সবাই একটু জয়েন করি। রেকর্ড হচ্ছে, রেকর্ডিং করে দিয়ে দেওয়া হবে। সবাই হচ্ছে চ্যাটটা একটু ওপেন করি। চ্যাটে হচ্ছে একটা আমি লিঙ্ক দিলাম হ্যাকার র্যাঙ্কের, এটাতে একটু ঢুকবো। তো এখানে কিছু বেসিক প্রবলেম বানানো আমাদের আরেকটা ট্রেনার থেকে, যার নাম হচ্ছে কাব্যকান্তম, সে হচ্ছে C++ এর ওয়ার্কশপ নিচ্ছে। কিছু প্রবলেম দিল, এইগুলো হচ্ছে আজকে আমরা দেখবো, ভ্যারিয়াস টপিক শিখবো আর এই প্রবলেমগুলো একটু সলভ করার ট্রাই করবো। সবাই হোপফুলি এটা, তারপর হ্যাকার র্যাঙ্কে নিশ্চয়ই আইডি খোলা হয়ে গেছে। আইডি যদি না খোলা হয়ে থাকে একটু সাইন আপ করে নিব। সাইন আপ করে হচ্ছে এই কন্টেস্টটাতে সাইন আপ দিব, তাহলে হচ্ছে এই প্রবলেমগুলো দেখতে পাবো। সবাই কি পেলাম? কারো কোনো প্রবলেম? আমি হচ্ছে একটা একটা করে টপিক দেখাবো, আর হচ্ছে কিছু কোশ্চেন আনসার করার জন্য একটা টাইম দেব। সেই টাইমে চাইলে আনমিউট করে কোশ্চেনটা করা যাবে। আর এমনিতে সাইডে কিছু চ্যাটেই হচ্ছে কিছু কোশ্চেন করা যাবে, হয়তো আমি মাঝখানে ভিডিওর মাঝখানে সেগুলো আনসার করবো। তো স্টার্ট করি। প্রবলেম সলভিং তো করবো। এই প্রবলেমগুলো কি টাইপ? প্রবলেমগুলো হচ্ছে ভেরি বেসিক। আমাকে কিছু কিছু প্রবলেম দিয়ে দিবে, যে প্রবলেমটাকে আমার সলভ করতে হবে আমার মানে প্রোগ্রামিংটা ইউজ করে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাকে ওরা হচ্ছে কিছু নেসেসারি ইনপুট দিয়ে দিবে, আমার হচ্ছে সেটার করসপন্ডিং কিছু আউটপুট দেখাতে হবে। এটা হচ্ছে এটার টাস্ক। ভেরিয়াস এখন প্রবলেমের ক্যাটাগরি চেঞ্জ হয়। প্রবলেম হয়তো একটা প্রবলেম সলভ করার জন্য হয়তো আমার কিছু অ্যালগরিদম লাগবে, কিছু ডেটা স্ট্রাকচার লাগবে, সেটাই দেখি। প্রত্যেকটা প্রবলেমেরই একটা প্রবলেম স্টেটমেন্ট থাকে। প্রবলেম স্টেটমেন্টটা কি? যে আমাকে কোশ্চেনটা কি সেটা বলে দিব। আমাদের যেরকম পরীক্ষার এক্সামে যে একটা প্রবলেম স্টেটমেন্ট থাকে, যে কোশ্চেনটা কি, সেই কোশ্চেনটা পড়ে এরপর কি আমরা টেস্ট আনসার শুরু করি। সো একটা কোশ্চেন থাকবে, যেই কোশ্চেন আমাকে বলে দিবে যে আমার ইনপুট হবে এমন, আউটপুট হবে এমন। এরপরে কিছু স্যাম্পল ইনপুট আর স্যাম্পল আউটপুট দিয়ে দিবে। ইনপুট আর আউটপুট দিয়ে দিবে। ফাইনালি হচ্ছে আমার এখানে কোথাও অন্য আমার যে প্রেফার্ড আইডি, সেখানে কোডটা করে এখানে সাবমিট করতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা প্রবলেমেরই সিমিলার স্টেপ। আমি কয়েকটা প্রবলেম দেখাচ্ছি। যেমন আগেরটাতে ইনপুট আউটপুট ছিল না, এটাতে দেখি। আমার হচ্ছে একটা প্রবলেম স্টেটমেন্ট দেয়া, এরপরে কিছু স্যাম্পল ইনপুট, একটা স্যাম্পল আউটপুট। তো আমার কোডটা এমন ভাবে লিখতে হবে যেন আমাকে এই ইনপুটটা যদি দিয়ে থাকে, আমার আউটপুটটা যেন এটা আসে। আউটপুটটা যদি আমার ম্যাচ করে, তাহলে কি হবে, আমার কোডটা হবে অ্যাকসেপ্টেড। এখন আমরা যেহেতু জাভাতে কোড করব, জাভার একটা কোডিং কনভেনশন আছে প্রবলেম সলভ করার জন্য। সেটা হচ্ছে আমরা যখনই একটা কোড লিখব, নর্মালি তো হচ্ছে আমরা একটা ক্লাস নেম দিই। প্রত্যেকটা জাভার কোডই স্টার্ট হবে একটা ক্লাস নেম দিয়ে, তার হচ্ছে একটা মেইন মেথড থাকে। এখন ক্লাস নেম তো আমরা ভেরিয়াস ক্লাস নেম দিই, বাট আমরা যখন সাবমিট করব, সাবমিশনের সময় ক্লাস নেমটা হতে হবে পাবলিক ক্লাস মেইন। পাবলিক ক্লাস মেইন যদি আমি না দিই, আমার সাবমিশনে একটা এরর আসবে, তারা বলবে কম্পাইল এরর। তো এটা হচ্ছে একটা
ইন্ট্রোডাক্টরি জিনিস যে আমার ক্লাস নেমটা হতে হবে কি পাবলিক ক্লাস মেন। ওয়ান টেনে আমরা যখন কোডিং করতাম 110 বা 111-এ আমাদের ভ্যারিয়াস টাইপ অফ প্রম্পট মেসেজ দিতাম। আমরা যখন ফ্লোচার্ট করতাম অথবা ল্যাবে দিতাম যে প্লিজ গিভ আ নাম্বার, প্লিজ গিভ 2 নাম্বারস, দ্য আউটপুট অফ দ্য ফলোইং 2 নাম্বারস ইজ সামথিং। অনেকগুলো প্রম্পট মেসেজ দেওয়া থাকতো যেটা যেটা হচ্ছে কি আমার বোঝার জন্য যে আমার যে হচ্ছে কোডটা রান করবে সে যেন বুঝতে পারে যে আমার কি করতে হবে না করতে হবে। ওই প্র্যাকটিসটা আবার এখানে আনা যাবে না। এখানে আমাকে যেটা আউটপুট দিতে বলবে আমাকে এক্স্যাক্টলি সেটাই আউটপুট দিতে হবে। এটা ছাড়া যদি আমি এক্সট্রা আলাদা কোনো মেসেজ দিই লাইক সামথিং, এখানে এটা একটা র্যান্ডম একটা কোড, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম প্লিজ এন্টার নাম্বার, এটা দিয়ে তারপর হচ্ছে আমি পরের নাম্বারটাকে ইনপুট নেব। যদি এমন করি তখন হচ্ছে ডিরেক্ট সাবমিট করার পর হচ্ছে আমার রং অ্যান্সার হবে। হয়তো আমার ইনপুটের সাথে আউটপুটটা ম্যাচ করবে, বাট আমি যে এই একটা এক্সট্রা লাইন প্রিন্ট করে দিলাম এটার জন্য হচ্ছে আমার রং অ্যান্সার চলে যাবে। এটা হচ্ছে অনেকেই লাস্ট সেমিস্টারের যে কন্টেস্টটা সেট করি সেটা হচ্ছে অনেকে এটা ফেস করে যে প্রথম অনেক এক্সট্রা লাইন দিয়ে দিত, প্লিজ এন্টার নাম্বার, এন্টার 2 নাম্বারস, দ্য সামেশন অফ দ্য নাম্বার ইজ সামথিং। এটা করবো না। লিঙ্কটা তো চ্যাটেই দেয়া। আচ্ছা দিয়ে দিছে। আমি হচ্ছে আমার এই জিনিসটাকে ফলো করে আগাবো। তো আমাদের প্রবলেম স্টেটমেন্ট কি এটা আমরা দেখলাম। ক্লাস নেম কি হতে হবে? ক্লাস নেম হতে হবে পাবলিক ক্লাস মেইন। পাবলিক ক্লাস মেইন যদি আমি না দিয়ে যদি সাবমিট করি তখন হচ্ছে আমার একটা এরর আসবে, সেটা হচ্ছে কি কম্পাইলার। কোনো প্রম্পট মেসেজ দিব না। প্রম্পট মেসেজ দিলে কি হবে? রং অ্যান্সার আসবে। কারণ কি আমার কোডে আমার কাছে যেটা চাচ্ছে আমি সেটার থেকে এক্সট্রা কিছু দিয়ে দিলাম। যেমন এখানে যাই, ওরা হচ্ছে চলো যে আমাকে ইনপুট যদি দেয় এটা, আমার আউটপুটটা হবে ইয়েস অথবা নো। এখন আমি যদি ইয়েস এর আগে আরেকটা কিছু একটা আউটপুট দিয়ে দিই যে প্লিজ এন্টার নাম্বার, তখন কিন্তু আমার আউটপুটটা কি হবে? প্লিজ এন্টার নাম্বার তারপর কি ইয়েস। তার আউটপুটের সাথে কিন্তু ম্যাচ করলো না জিনিসটা, তখন কিন্তু রং অ্যান্সার দিয়ে দিই। সো এক্সট্রা কোনো প্রিন্ট আমরা দিব না। আমাকে এক্স্যাক্টলি যেটা আউটপুট দিতে বলবো আমি এক্স্যাক্টলি সেটা দিব। এটা হচ্ছে আমাদের একটা মেইন জিনিস। তাহলে আমি ফার্স্ট প্রবলেমটা সাবমিট করে দেখি। ফার্স্ট প্রবলেমটাতে কি বলবো? ফার্স্ট প্রবলেমটা কোনো কাজ নাই। প্রথম প্রবলেমটাতে বললো যে এটা হচ্ছে একটা সি প্লাস প্লাস এর কোড, যদি আমরা জাভাতে দেখবো এই কোডটা জাস্ট রান করে সাবমিট করলেই অ্যাকসেপ্টেড দিয়ে দিবে। সেটা বলতে এটা দেখি প্রবলেমটা হচ্ছে, প্রবলেম নাম হচ্ছে 2 you are given 2 integer numbers, you have to show the multiplication results of those 2 numbers. খুবই সিম্পল একটা প্রবলেম যে আমাকে ইনপুটে দুটো নাম্বার দিবে, তার আউটপুটটা আমাকে শো করতে হবে। মেইনের জায়গায় সলিউশন রেজাল্ট এগুলো দেওয়া যায় না, এটা দেওয়া যাবে না। আমার ক্লাস নেমটা হবে পাবলিক ক্লাস নেম, সিম্পলি জাস্ট পাবলিক ক্লাস নেম। এখন সলিউশনের কাজটা কখন আসে? মাঝে মধ্যে গুগল কোড জ্যামে যখন কেউ কন্টেস্ট করবে তখন দেখা যায় যে তাদের সিস্টেম থাকে হচ্ছে সলিউশন দিতে হবে, পাবলিক ক্লাস সলিউশন। বাট ওভারঅল বাকি আমি যতক্ষণে সলভ করবো সবখানের কনভেনশন হচ্ছে পাবলিক ক্লাস মেন। কারণ হচ্ছে জাভার একটা বেসিক রুল, সেটা হচ্ছে কি আমার ক্লাস নেমটা যদি হয় পাবলিক তখন আমার ফাইল নেম আর ক্লাস নেম ম্যাচ করতে হয়। এটা নিশ্চয়ই আমরা ল্যাবে দেখাচ্ছি, ফাইল নেম আর ক্লাস নেম ম্যাচ করতে হয়। তো আমি যদি এখানে মেইনের জায়গায় অন্য কিছু একটা দিয়ে দিই তখন সে কিন্তু পাবে না, সে তার ফাইল নেমটা হচ্ছে মেইন, আমার ফাইল নেমটা হচ্ছে অন্য কিছু। এখন আমি যদি পাবলিক ইউজ না করি, পাবলিক ইউজ না করে যদি অন্য নেম দিই তখন জিনিসটা হবে। বাট এটাই ফলো করার ট্রাই করবো, পাবলিক ক্লাস নেম যখনই সাবমিট করবো আমি হচ্ছে, যেমন এখানে হচ্ছে আমার এখানে ক্লাস নেম হচ্ছে ডে 1 টু ডে 1 3। আমি কোড করার সময় আমার ক্লাস নেম রাখলাম, সেটা সমস্যা নেই। বাট সাবমিট যখন করবো, সাবমিট করার সময় জাস্ট আমার হচ্ছে ক্লাস নেমটা চেঞ্জ করে মেইন করবো। তাহলে আমরা ফার্স্টের কোডটা করি।
এটা হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্টটা ছিল যে আমাকে দুইটা নাম্বার দিবে, আমার সেটার মাল্টিপ্লিকেশন রেজাল্টটা দিয়ে দিতে হবে। ইনপুট, এরপর হচ্ছে এটা কি বললো, একটা ইনপুট ফরম্যাট, আমার কি কি থাকবে ইনপুটে, ইনপুটটা কিভাবে থাকবে, এটা হচ্ছে কি আমার আউটপুট ফরম্যাট, আউটপুটটা কিভাবে হবে। মাঝখানে একটা লাইন কনস্ট্রেন্টস। এই কনস্ট্রেন্টস এর কাজটা কি? কনস্ট্রেন্টস এর কাজ হচ্ছে আমি কি এখানে একটা এ ইনপুট নিব, একটা বি ইনপুট নিব, এই এ বিটা কেমন হবে, লাইক এটা কি ইন্টিজার হবে, এটা কি ডাবল হবে, ওর রেঞ্জটা কত, ও কি 1 থেকে 100 এর মধ্যে হবে, নাকি 1 থেকে 10 লাখের মধ্যে হবে, মানে ওর রেঞ্জটা কি, ওকে পজিটিভ নাম্বার হবে, নেগেটিভ নাম্বার হবে, ও এটা কি জিরো হতে পারবে। সো এই ইনপুটটা কি কি থাকতে পারে সেটা বোঝার জন্য হচ্ছে আমাকে কনস্ট্রেন্টস এর দিকে থাকবে। তাহলে এখানে কনস্ট্রেন্টস কি বলবো, আমার ইনপুটটা হবে কি 1 থেকে, এটা কত, 10 লাখ, 1 থেকে 10 লাখ পর্যন্ত আমার ইনপুট থাকবে। এর ভিতরে কিন্তু আমাকে হচ্ছে ইনপুট দিয়ে দিবে। তাহলে আমরা কোডটা লেখা স্টার্ট করি, ডক্টর জাভায় গেলাম, ফার্স্টে ইনপুট নেওয়ার জন্য আমরা জানি কি স্ক্যানার ইউজ করতে হয়। সো দুটো নাম্বার ইনপুট দেবো, দুটো নাম্বার আমাকে রেঞ্জ বলে দিছে যে 1 থেকে এত। হোপফুলি সবার এটা মনে আছে, যদিও 20-30 দিনের গ্যাপ পড়ে গেছে, ইনপুট কিভাবে নিতে হয় আবার দেখাই। স্ক্যানার যেটা ছিল আমার এসি অবজেক্ট, এসি ডট, যেহেতু ইন্টিজার নিচ্ছি সো কি নেক্সট ইন, তাহলে বিটা হবে সেম, এসি ডট নেক্সট। দুটো নাম্বার আমার ইনপুট নেওয়া হয়ে গেল, আমার দুটো নাম্বার আমি ইনপুট নিয়ে নিচ্ছি। এখন করতে হবে কি, ওই দুটো নাম্বারের যে মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট হবে সেটা কাছে আউটপুট করতে হবে। তাহলে সেটাই করি, অন্য একটা ভ্যারিয়েবলে সেভ করি বোঝার জন্য। মাল্টিপ্লাই কি এ স্ট্যারিক বি, এটা প্রিন্ট করে দেবো। জাস্ট খালি সেই নাম্বারটা, অন্য কিছু আগে পরে কিছু না, যে আমার দ্য রেজাল্ট ইজ সামথিং বা কিছু। ওরা আমাকে ঠিক যেভাবে বললো যে আউটপুটটা কি হবে, জাস্ট এটা সিঙ্গেল ইন্টিজার ডেট, সেটা কি এই দুটো নাম্বারের আউটপুট। কম্পাইল করে দেখি, আমরা ইনপুট দিব 4 আর 5, আউটপুট আসলে 20। তাহলে এটা জিনিসটা রান করে দেখি, সাবমিট করে দেখি যে সে হয় কিনা। সাবমিট কিভাবে করবো, আশেপাশে হচ্ছে আমার এখানে হচ্ছে তারা একটা স্লট দিয়ে দিচ্ছে যেখানে হচ্ছে আমার কোডটা জাস্ট পেস্ট করে দেবো। এখানে হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজটা চুজ করবো, এখানে ল্যাঙ্গুয়েজ সি, এটা না দিয়ে হচ্ছে আমাকে দেবো জাভা 8 চুজ করবো। অনেক ধরনের অনলাইন যে আমার কম্পাইলারটা অনেক ধরনের থাকতে পারে, কোনো জায়গায় জাভা 1.8 থাকতে পারে, কোনো জায়গায় জাভা 8 থাকতে পারে, জাভা 11 থাকতে পারে। আমার হচ্ছে যেটা থাকবে, লাইক জাভা 8 যদি থাকে তাহলে জাভা 8 চুজ করবো, জাভা 1.8 যদি থাকে তাহলে জাভা 1.8। তাহলে এখানে একটা জাস্ট এরর আসতে পারে। আচ্ছা, এখন দেখলাম আমরা এখানে টেস্ট কেস ছিল 5টা টেস্ট কেসের মধ্যে 3টে টেস্ট কেস পার করলো।
দুইটা টেস্ট কেস হয় নাই। এখন কথা হচ্ছে আমার তো ওরা যে কোশ্চেনে আমাকে বললো যে 4 আর 5 দিলে 20, 15 আর 10 দিলে যে 150, এটা তো আসলো, বাট কেন হয় নাই? এটা রিজনটা হচ্ছে টেস্ট কেস আমরা প্রবলেম স্টেটমেন্টে যা দেখি টেস্ট কেস খালি এটাই থাকে না। টেস্ট কেস আমাকে ব্যাকগ্রাউন্ডে আরো 10, 20 বা 100টার মতো টেস্ট কেস রেডি থাকবে। ওরা হচ্ছে আমাকে প্রত্যেকটা টেস্ট কেস দিয়ে আমরা কোডটাকে টেস্ট করে দেখবো। প্রত্যেকটা টেস্ট কেস 100টা টেস্ট কেস যদি দেয়, 100টা টেস্ট কেসের জন্য যদি আমার কোডটা ঠিক আউটপুট দেয়, তাহলে গিয়ে হচ্ছে আমার কোডটা একসেপ্টেড হবে। তো এখানে দেখলাম যে আমাদের দুইটা টেস্ট কেস ছিল, যেটা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে আমরা একটু কোশ্চেনটা আগে করি। কোশ্চেন আমাদের কনস্ট্যান্ট বলে দিয়েছিল তো 1 থেকে 10 লাখের মধ্যে থাকবে। তো আমরা যখন কোড করব, আমরা হচ্ছে ভেরিয়াস কেস চিন্তা করতে হবে যে আমার ইনপুটটা কি ধরনের হতে পারে, এটার বাইরেও আমার ইনপুট কি কি দিতে পারে সেটার জন্য আমি কনস্ট্যান্টটা দিতে পারবো। সো যেহেতু বললো যে আমার ইনপুটটা এটা সমান থাকতে পারে, তাহলে আমাকে ওয়ার্স্ট এটা চিন্তা করতে হবে যে ওয়ার্স্ট কেস কি হতে পারে। ওয়ার্স্ট কেসে কি দিতে পারে আমাকে, আমার এ বি দুইটাই নাম্বার কি 10 লাখ দিয়ে দিতে পারে। এ বি দুইটা নাম্বার যদি আমাকে 10 লাখ দেয়, তাহলে 10 লাখ ইন্টু 10 লাখ কত হয়? 10 লাখ, এই নাম্বারটা কয়টা ডিজিট? 1, 2, 3, 4, 11টা ডিজিট। এখন আমরা হচ্ছে তাকে কিসে স্টোর করলাম? আমরা তাকে স্টোর করছি কি ইন্টিজারে স্টোর করছি। ইন্টিজারের লিমিট আমরা নিশ্চয়ই 110 থেকে জেনে আসছি যে ইন্টিজার কতটুকু অ্যাকসেপ্টেড, 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 যেটা, সেই নাম্বারটা পর্যন্ত হচ্ছে ইন্টিজার হোল্ড করতে পারে, প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1। তাহলে এই নাম্বারটা কি 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 এর চেয়ে বড়? এটা একটু চেক করে দেখি। 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1, আগের ডিজিটটা ছিল 11টা ডিজিট, আর এখানে কতটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আগের নাম্বারটা কিন্তু বড় ছিল। তো দেখা যাচ্ছে আমাকে যদি ওয়ার্স্ট কেসে দুইটা এ আর বি দুটোই যদি আমাকে 10 লাখ দিয়ে দেয়, তাহলে আমার যে আনসারটা আসবে সেই আনসারটা কিন্তু এখান থেকে বড় হয়ে যাচ্ছে। সেটা আমরা আমাদের কোডে দিয়ে দেখি। এ বি আউটপুট আসলে কি সামথিং মাইনাস সামথিং, বাট এটা তো আসার কথা না। আউটপুট আসার কথা 1 এর পরে প্রায় 12টা 10টা জিরো, এটা আসে নাই। এটার মেইন রিজনটা হচ্ছে আমরা এখানে ইন্টিজার ইউজ করছি। তাহলে কি আমাকে এমন একটা ভ্যারিয়েবল ডেটা টাইপ ইউজ করতে হবে যেটা কি 2 টু দি পাওয়ার 32 বেশি হোল্ড করতে পারে। তাহলে 2 টু দি পাওয়ার 32 বেশি হোল্ড করতে পারে কোনটা? এটা হচ্ছে কি লং। লং ডেটা টাইপের ক্যারেক্টারিস্টিক্স কি, সে হোল্ড করতে পারে 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1টা কত সেটা দেখি। 64 মাইনাস 1 নাম্বারটা হচ্ছে প্রায় 18টা ডিজিটের মতো একটা নাম্বার। প্রায় আমার নাম্বারটা যদি প্রায় 18 ডিজিট পর্যন্ত হয়, তাহলে সে হচ্ছে রান করবে। তাহলে এখন দেখি আসে কিনা। তারপর আসলাম।
আমরা ডক্টর জাভা নেটবিনস যে কোনো একটা ইউজ করতে পারি, যে কোনো আইডি ফাইন সাবমিশনের জন্য, বাট পরবর্তীতে যখন আমরা সাবমিট করব অনেক বড় বড় কোড লিখতে হবে, তখন সাজেশনের দরকার হবে, তখন হচ্ছে নেটবিনসটা কাজে আসবে। বাট ডক্টর জাভা আমরা ইউজ করবো বেসিকটা কভার করার জন্য। এখানে কি প্রবলেম হবে? আরেকটা প্রবলেম দেখি। সেটাতে ব্যাক করবো, প্রবলেমটাতে ব্যাক করবো। এটা ছিল আমাদের ফার্স্টের বেসিক একটা জিনিস, যে আমাকে হচ্ছে কনস্ট্রেন্ট দেখতে হবে, কনস্ট্রেন্ট অনুসারে হচ্ছে আমার ডেটা টাইপটা চুজ করতে হবে। আগের কনস্ট্রেন্টটা দেখে আমরা দেখলাম যে ইন্টিজারে হচ্ছে আমার আউটপুটটা আসতেছে না, ইন্টিজারে আউটপুটটা আসতেছে না, সো আমাকে হচ্ছে ডেটা টাইপ চেঞ্জ করতে হচ্ছে। এই প্রবলেমটা দেখি। You'll be given 4 integers a, b, c, d. You have to calculate whether it's a by b equals to c by d. আমাকে হচ্ছে 4টা নাম্বার ইনপুট দিতে হবে, সেটা হচ্ছে a by b কি c by d এর ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে কি ইয়েস দিব, যদি ইকুয়াল না হয় তাহলে নো দিব। 4টা নাম্বার দিয়ে দিল, যদি ইকুয়াল হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। তাহলে এটার জন্য কোডটা কেমন হবে? ফার্স্টে আমি কনস্ট্রেন্টের দিকে তাকাই। কনস্ট্রেন্টসটা কি? 0 থেকে 100। এর মানে কি সে ইন্টিজারের ভিতরেই থাকবে। জাস্ট এখানে আমি ইন্ট নিলে হচ্ছে, তাহলে আমি 4টা নাম্বার নিই। এরপর আমাকে চেক করতে বললো কি a by b ইকুয়াল ইকুয়াল c by d কিনা। যদি কেসটা হয় এমন যে a by b ইকুয়াল ইকুয়াল c by d যদি হয় তাহলে কি আমি ইয়েস প্রিন্ট করবো, যদি না হয় তাহলে নো প্রিন্ট করবো। বাট এখানে একটা ক্যাচ হচ্ছে, যদি আমাকে এখানে বলে দিল কি আমার কিন্তু নাম্বারটা 0 থাকতে পারে, তো যদি আমাকে এখানে b অথবা d যে কোনো একটা যদি 0 হয়, এখানে b অথবা d যদি 0 হয় তাহলে কিন্তু আমাকে রান টাইম এরর দিয়ে দিবে যে ডিভাইড বাই 0 এরর। কারণ আমরা জানি কি 0 দিয়ে কিছুকে ডিভাইড করা যায় না। তাহলে এই ইকুয়েশনটাকে কি আমি অন্যভাবে কি সাজাতে পারবো কিনা, যে a বাই b ইকুয়াল c বাই d। কিভাবে a বাই b ইকুয়াল c বাই d? তো এই ইকুয়েশনটাকে তো সাজানো যায় এভাবে যে ডিটাকে যদি আমি এর সাইডে নিয়ে আসি তাহলে কত হবে, a ইন্টু d ইকুয়ালস টু b ইন্টু c। তাহলে যদি এখন আমার একটা সাইড 0 হয় তাহলে কিন্তু আমার অ্যাটলিস্ট এরর আসবে না, দুটো সাইডই তখন 0 দিয়ে মাল্টিপ্লাই করলে তো হয়, তো 0 দিয়ে মাল্টিপ্লাই করে যদি হয় দুই সাইডে 0 তাহলে কি আমার ইয়েস দিব, যদি না হয় তাহলে নো দিব। এই জিনিসটা চেক করে দেখবো। যদি না হয় তাহলে নো।
36, 15, 3. Yes or true? এটা ট্রাই করে দেখি 21, 3, 50, 10. Not true. Hopefully হবে। কাব্য গান্তাম কি টেস্ট কেস দিয়ে রাখলো। আচ্ছা, দুটা প্রবলেম দিলাম, দুটাতেই হচ্ছে কোথাও গিয়ে আটকে গেছে। আমাদের যেহেতু নতুন বানানো কোড, হয়তো আমাদের টেস্ট কেসে কোনো প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে আমি একটু কাপড় থেকে শুনে নিব। আচ্ছা, এটা ছিল একটা বেসিক জাস্ট ইন্ট্রোডাকশন যে আমার প্রবলেমটা কেমন থাকতে পারে, ইনপুট কিভাবে দিব, আউটপুট কিভাবে দিব। সোফার যতটুক দেখালাম, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আজকে? কারো যদি কোশ্চেন থাকে আনমিউট করে জাস্ট একটু আসতে হবে। আনমিউট করে আস করতে পারি, চ্যাট দিয়ে দেওয়া লাগবে না। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে স্টার্ট দিলে কি হয় আর খালি স্ক্যানার দিলে কি হয়। স্টার্ট দিলে যেটা হবে, এখানে হচ্ছে আমি একটা প্যাকেজ আনতেছি জাভা ইউটিলের আন্ডারে যে একটা প্যাকেজ স্ক্যানার, সেটাকে হচ্ছে নর্মালি আমি, আর যদি আমি স্টার দিয়ে দিই, স্টার মানে হচ্ছে ইউটিলের আন্ডারে যতগুলো জিনিস সবাই চলে আসবে। স্টার দেওয়া মানে হচ্ছে সে সবাইকে কভার করবে। আর আমি যদি স্ক্যানার দিই, সে খালি স্ক্যানার কে আনবে। এরপরে যদি আমার ইউটিলের অন্য কাউকে দরকার হয়, তখন কিন্তু আমাকে সেটাকে আবার আলাদা করে লিখতে হবে। আলাদা করে যেন না লিখতে হয়, তার জন্য হচ্ছে আমার স্টার দিলাম। আচ্ছা, লং কেন ইউজ করা হলো আগের প্রবলেমটাতে? আগের প্রবলেমে লং ইউজ করা হলো কারণ আমি দেখলাম যে আমি যদি, আমাকে যদি এ আর বি, আমাকে যদি এ আর বি দুটোই যদি হয় 10 লাখ দিয়ে দেয়, তাহলে আমার আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে নিয়ার টু 16 লাখের কাছাকাছি। না কি বলি, মানে প্রায় 16টা ডিজিটের মতো চলে আসবে, 16 থেকে 17টা ডিজিট। এটার কারণে সেটা কি, আর ইন্টিজারে থাকবে না। ইন্টিজারের লিমিটটা কত? 2^32। আর আমার লং লং এর লিমিট হচ্ছে 2^64। সো আমি যদি লং লং ইউজ করি, তাহলে কিন্তু আমার সেই এখানে আসবে। এই কারণে হচ্ছে আমার আগের প্রবলেমটাতে লং ইউজ করছি। আচ্ছা, কারো কি আমি বলার মতো কোনো কোশ্চেন নেই? সব কি চ্যাটে? হ্যাঁ, স্টার্ট দিলেই হয়, আলাদা করে স্ক্যানার লেখা লাগে না। আলাদা করে স্ক্যানার দেখানো হয়েছে যে তোমাকে বোঝানো যে তুমি স্ক্যানারের ক্লাসটা ইউজ করছো, বাট স্টার্ট দিলে সেটা সবাইকে কভার করে ফেলে। তো প্রিন্ট এলিমেন্টের মধ্যে নেক্সট ইন দিলে রং আউটপুট আসবে উইদাউট ইউজিং লং। বুঝলাম না।
Can you just please describe runtime error? Runtime error কি সিনারিওতে আসতে পারে, যেমন এখানে আমি যদি a by b করি, যে কোনো দুটো নাম্বারকে যখন আমরা ডিভাইড করবো, আমাদের নিচের নাম্বারটা যদি 0 হয়, 0 দিয়ে যদি কোনো একটা নাম্বারকে দিয়ে আমি ডিভাইড করি, তাহলে কিন্তু সে আমাকে একটা রানটাইম এরর দিবে, কারণ কি সেই ক্যালকুলেশনটা হয় না। তারপরে সাপোজ আমরা হচ্ছে একটা অ্যারে ইউজ করতেছি 10 সাইজের, বাট সাপোজ আমি 11th বা 12th ইন্ডেক্স থেকে অ্যাক্সেস করতে চাই, তখন সেটা রানটাইম এরর দিবে। ভেরিয়াস রিজন থাকবে রানটাইম এরর। আচ্ছা, কমপ্লেক্সিটি শিখে প্রবলেম সলভ করতে বেটার নাকি প্রবলেম সলভ করতে হতো না? প্রবলেম আমি যখন সলভ করতে থাকবো, প্রবলেম সলভ করতে করতে আমি অ্যাকচুয়ালি বুঝে যাবো যে কিভাবে এফিশিয়েন্ট কোডটা করা যায়। আমাদের শুরুর কোডগুলো হবে অনেক নুব টাইপ, বাট যখন আমি আস্তে আস্তে কোড করতে থাকবো, যত আগাবো আমার হচ্ছে মানে আমি কিভাবে এফিশিয়েন্ট কোড করতে হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোড করতে করতে বুঝে যাবো। বাট আমরা যখন 221 এ যাবো, তখন কমপ্লেক্সিটি নিয়ে আরো বিস্তারভাবে জানবো। Someone give me the link of the contest. সো আমি তাহলে পরের সেশনটাতে যাই। পরের সেশনটা হচ্ছে ইনপুট নিয়ে কিছু কথা বলবো। এই প্রবলেম সোফার যে প্রবলেমগুলো দেখলাম, সেখানে কি আমাকে আইদার বললো যে দুইটা ইন্টিজার দিচ্ছে অথবা 4টা ইন্টিজার দিচ্ছে। তো নর্মালি আমি কি ইন্টিজার ইনপুট নিয়ে সেটার আউটপুট দিয়ে দিচ্ছি। বাট এমন একটা সিনারিও যদি আমার আসে, সাপোজ আমার ইনপুটটা যদি হয় এমন, ফার্স্ট হচ্ছে আমাকে একটা দিল এই প্রবলেমটা হচ্ছে প্রোটেস্ট। এখানে বলছে যে আমাকে হচ্ছে একটা নাম্বার দিবে 5, আর এরপর হচ্ছে আমাদের দাবিটা বলবে, আমাদের যে দাবিটা কখনো অ্যাকচুয়ালি পূরণ হবে না, সেই দাবিটা দিল। এখন কি করতে হবে, এটা কি হচ্ছে আমার 5 বার প্রিন্ট করে দেখাতে হবে। তাহলে আমার ইনপুটটা কেমন? ইনপুট কি ফার্স্টে কি একটা ইন্টিজারের পর হচ্ছে কি একটা স্ট্রিং। তো ইন্টিজারের পর একটা স্ট্রিং আমি ইনপুট নিয়ে দেখি আসলে কি হয়। একটা ইন্টিজার হচ্ছে আমার স্ট্রিং এস। তো ফার্স্টে ইন্টিজার ইনপুট নিব, এরপর হচ্ছে আমার একটা লাইন ইনপুট দেব। ফার্স্টে 5, হচ্ছে শেষ হয়ে গেল। সে আমার কিন্তু আরেকটা ইনপুট চাওয়ার কথা ছিল। আরেকটা ইনপুট চাওয়ার কথা ছিল, বাট সে কিন্তু এখানে এসে থেমে গেছে। এটার রিজনটা হচ্ছে, আমি যদি ইনপুটটাকে এভাবে একটা কার্সর ওয়াইজ চিন্তা করি, যে সাপোজ এটা ছিল আমার ইনপুট 5, আর হচ্ছে এটা হচ্ছে আমার ইনপুট। এখন এই যে স্ক্যানার যেটা করতেছে, স্ক্যানার হচ্ছে ফার্স্টে তার কার্সরটাকে রাখলো এখানে। আমি যখন এটাকে ইনপুট নিয়ে নিলাম, সে কি করলো, একটা ইন্টিজার ইনপুট নিল। তাহলে কি সে একটা ইন্টিজার পেয়েছে, ইন্টিজার নিয়ে নিল। তাহলে এখন তার কার্সরটা হচ্ছে এখানে। এরপর আমি কি দিলাম, এসি ডট নেক্সট লাইন। সে হচ্ছে এখন একটা লাইন ইনপুট নিয়ে নিল। সে কিন্তু এখন এখানে না, সে হচ্ছে এই জায়গাতে। এই জায়গাতে থাকার কারণে আমি যখন এই লাইনটা নিচ্ছি, সে হচ্ছে এখানে যে টোটাল যে হোয়াইট স্পেসটা, সে তাকে ইনপুট নিয়ে নিতেছে। তাকে ইনপুট নিয়ে তারপরে তার কার্সরটা এখানে আসতেছে। বাট এখানে আসার পরে দেখা যাচ্ছে যে আমি কিন্তু কোডে চাই নাই, তার ইনপুটটা কিন্তু আমার এখানে চাইনি। এটার জন্য যেটা করতে হবে, আমাকে এই সেম ইনপুটটা আবার দিতে হবে। এখন যেটা হবে সেটা হচ্ছে, ফার্স্টে আমি আমার একটা ইন্টিজার ইনপুট নিয়ে নিলাম 5। ইন্টিজার ইনপুট নেওয়ার পরে আমি হচ্ছে আমার কার্সরটা হচ্ছে এখন এখানে। কার্সরটা এখানে থাকার পরেও
কার্সরটা এখন এখানে। এরপরে যখন আমি একটা এসি ডট নেক্সট লাইন দিব, সে কিন্তু এখানে না, যে এখানে থাকবে, সে এখানের যে হোয়াইট স্পেসটা সে এই জিনিসটাকে ইনপুট নেবে। এই জিনিসটাকে ইনপুট নেওয়ার পরে সে হচ্ছে এখানে চলে আসবে। এরপরে হচ্ছে এই লাইনটা, সে হচ্ছে নর্মালি এই লাইনটাকে ইনপুট নিয়ে পরের লাইনে চলে আসবে। এরপর থেকে হচ্ছে আমি যতবারই নেক্সট লাইন দিই, সে হচ্ছে কি একটা লাইনকে ইনপুট নিয়ে কার্সরটা পরের লাইনে চলে যাবে। একটা লাইনকে ইনপুট নিব, পরের লাইনে চলে যাবে। নেক্সট লাইনের কাজ হচ্ছে সে যেখানে তার কার্সরটা যেখানে, সে তার ইনপুট নিয়ে তার কার্সরটাকে পরের লাইনে নিয়ে যাবে। এখন দেখতে হয় কিনা। পেলাম, আমি কিছু দিন তাই আর কোনো আউটপুট আসলো না, বাট সে কিন্তু ইনপুটটা নিচ্ছে। বাট আগে আমি যখন এটা দিলাম না, তখন কিন্তু সে ইনপুট না নিয়েই বন্ধ হয়ে গেছে। ইনপুট না নিয়েই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আবার বলবো, সেটা হচ্ছে যখনই আমাকে একটা ইন্টিজারের পরে একটা স্ট্রিং যখন আমাকে ইনপুট নিতে হবে, তখন হচ্ছে আমার জিনিসটাকে একটু ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল করতে হবে। ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল করার রিজনটা হচ্ছে, আমি যখন ফার্স্টে আমার ইন্টিজারটাকে ইনপুট নিচ্ছি, সে হচ্ছে ফার্স্টে এই ইন্টিজারটাকে ইনপুট নিল। এরপরে কার্সরটা 5 এর পরে থেকে যাবে, কার্সরটা 5 এর ঠিক পরে থাকবে। এরপরে আমি যখন একটা নেক্সট লাইন দিলাম, সে কি করবে, তার কার্সরটা এখানে না এসে তার কার্সরটা থাকবে 5 এর ঠিক পরে। তো 5 এর ঠিক পরের যেই টোটাল যে ব্ল্যাঙ্ক লাইনটা, সে হচ্ছে আগে সেটাকে ইনপুট নিয়ে সে পরের লাইনে চলে যাবে। তো মাঝখানের বেসিক্যালি এই মাঝখানের এই নেক্সট লাইনটা হচ্ছে একটা, কি বলবো, জাস্ট ফাঁকা যে স্পেসটা, এটাকে খাওয়ার জন্য হচ্ছে দেয়া। এখানে আমি কোথাও এটাকে সেভ না করলেও পারি। জাস্ট ওর কাজটা কি হবে, ওর কাজটা হবে হচ্ছে আমার এই যে ইনপুটটা ছিল, এই যে আমার ইনপুটটা ছিল, তার কাজটা হবে জাস্ট এই যে মাঝখানের যেই ফাঁকা জায়গাটা, মাঝখানের এই ফাঁকা জায়গাটাকে সেই ইনপুট নিয়ে সে যেন পরের লাইনটাতে চলে যায়। এটা হচ্ছে মানে যখনই আমার ইন্টিজারের পরে স্ট্রিং এর কাহিনী আসবে, তখনই হচ্ছে এই কাজটা। সে ইন্টিজারকে নেওয়ার পরেই সে এখানে রয়ে যায়। এটা নেওয়ার পরে এই ফাঁকা জায়গাটার জন্য হচ্ছে আমার এই মাঝখানের এই এক্সট্রা লাইনটা দেয়া। এর কিন্তু কোনো কাজ নেই, আমার কোডে কিন্তু সে কোনো আমার এফেক্ট করতেছে না। তার একটাই কাজ কি, সে হচ্ছে এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা, সেটাকে ইনপুট নিয়ে সে পরের লাইনটাতে চলে যাচ্ছে। এরপরে হচ্ছে এই কাজটা, এই এস এর ভিতরে হচ্ছে আমার উইবন ক্যাম্পাস এই জিনিসটা স্টোর হয়ে যাবে। সবাইকে এই জিনিসটা বুঝছি। বাট আই ডিডন্ট ফেস দিস প্রবলেম ইন নেটবিনস। না, এটা নেটবিনস এর কোনো কাজ না, এটা হচ্ছে আমার জাভার কম্পাইলারের কাজ। আরেকবার ট্রাই করে দেখবেন, হোপফুলি ফেস করবে। তো এখন হচ্ছে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করবো। অবভিয়াসলি লুপ দিয়ে করবো। আমাকে বললো কি কতবার জিনিসটাকে আউটপুট দিতে হবে, তো 5 বার। তাহলে একটা লুপ চালাবো 1 থেকে 5 পর্যন্ত, আর হচ্ছে ততবার সেম জিনিসটাকে প্রিন্ট করবো। তাহলে সেটাই করি। তাহলে 5বার আসলো। এটা দিই, এটার মধ্যে কোনো কাহিনী করে রাখতে কিনা দেখি। এখানে 5টা কেজি পাস করবো। তাহলে কোডটা খুবই সিম্পল ছিল, যে আমাকে একটা ফার্স্ট একটা ইন্টিজার দিবে,
এরপর হচ্ছে ততবার হচ্ছে এই স্ট্রিংটাকে প্রিন্ট করতে হবে। এই প্রবলেমটা এখানে দেওয়ার মেইন রিজনটাই হচ্ছে আমাদের যে ইনপুটের যে কাহিনীটা, যে ইনপুট অফ স্ট্রিং আফটার ইন, এটা বোঝানোর জন্য। সবাইকে এই জিনিসটা বুঝছি? জেডিকে 7 বাট সবাই জেডিকে 8 ইউজ করে, জেডিকে 8 ইউজ করবো। আর হচ্ছে এখন ওরাকেল জেডিকেটাকে ফ্রি রাখে না, সেটার কারণে হচ্ছে আমাদেরকে ওপেন জেডিকে ইউজ করতে হবে অনেক জায়গায়। আর ওরাকেলেরটা ইউজ করতে হলে দেখা যায় যে ওদের অ্যাকাউন্টে সাইন ইন করতে হয়, মানে কিছু ঝামেলা। আগে জিনিসটাকে খুব ইজিলি তারা দিয়ে দিত, বাট এখন একটু ঝামেলা করতে হয়। সো অনেকে ওপেন জেডিকে ইউজ করতে পারে, ওপেন জেডিকে জাভা 1.8। আচ্ছা স্যার, কনস্ট্রেন্টটা মানে কি ইফ কন্ডিশনে না ইউজ করলে হবে? হ্যাঁ, কনস্ট্রেন্টের কাজ কি? যেমন এখানে কনস্ট্রেন্ট আমাকে বলে দিল যে আমার এনটা কত হবে, এন হচ্ছে 1 থেকে 100 এর জন্য। এই কনস্ট্রেন্টটা জাস্ট হচ্ছে আমার বোঝার জন্য যে আমাকে কি ধরনের ইনপুট দিবে। বাট আমাকে ইফ কন্ডিশন দিয়ে চেক করতে হবে না যে ইফ এন কি 1 এর চেয়ে বড় আর এন কি 100 এর চেয়ে ছোট। আমাকে কিন্তু এই জিনিসটা টেস্ট করা লাগবে না। কনস্ট্রেইনের কাজ হচ্ছে জাস্ট সে বোঝানো যে আমার ইনপুটটা করতে হবে। অনেকে হচ্ছে কোডের সময় দেখা যায় যে বিশাল বিশাল এরকম ইফ কন্ডিশন দিয়ে জিনিস টেস্ট করে দেখা যায় আমার ইনপুটটা কি এটার ভিতরে কিনা। সেটা পুরোপুরি আননেসেসারি। আমার কোড রান করবে, বাট জিনিসটা হচ্ছে কমপ্লিটলি আননেসেসারি। যেমন এই লাইনটা, এটা কি বোঝাচ্ছে যে আমার যে স্ট্রিংটা দিবে, স্ট্রিং এর সাইজটা হবে 60 এর ভিতরে। তো আমি যেন বুঝতে পারি যে আমার ইনপুটটা কেমন হবে, এই কনস্ট্রেইনস এর কাজটাই হচ্ছে আমার ইনপুটটা কেমন হবে সেটা বোঝা। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আসে একটা হচ্ছে ইনপুট আনটিল ইউএস। এই প্রবলেম আমাদের ইনপুটটা কেমন ছিল, যে আমার কতটা ইনপুট নিব সেটা কিন্তু আমাকে আগে বলে দিচ্ছে। কতটা ইনপুট নিব সেটা আগেই বলে দিচ্ছে, কতবার ইনপুট হবে এবং আমি ঠিক ততটাই ইয়ে করবো। তো এখানে আমি জানি যে আমার 2 লাইনের ইনপুট হবে। আমার ইনপুটটা হবে 2 লাইনের। একটা হচ্ছে কি, ফার্স্টে আমাকে একটা কি ইন্টিজার দিয়ে দিবে, এরপর হচ্ছে একটা স্ট্রিং দিবে। আমি জানি আমার ইনপুটটা কি আর একটা ইন্টিজার, একটা স্ট্রিং। বাট এখানে কিন্তু আমি এই দুটো জিনিসকে ইনপুট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কোডটা থেমে যাবে। আমার কোড কিন্তু আর কোনো ইনপুট নেবে না। বাট যদি আমার কোডের নেসেসিটি হয় এমন যে যতক্ষণ ইউজার আমাকে ইনপুট দিয়ে যাবে আমি ততক্ষণ পর্যন্ত আউটপুট শো করবো। যখন ইউজার ইনপুট দিয়ে অফ করবে তখনই আমি কি আর আউটপুট দেখাবো না। এই জিনিসটাকে বলা হচ্ছে ইনপুট টেকিং ইনপুট আনটিল এন্ড অফ ফাইল। মানে আমার ইনপুটের যে ফাইলটা, ইনপুট থাকে একটা ফাইলে, ইনপুটের ফাইলের যতক্ষণ পর্যন্ত ইনপুট থাকবে আমি ততক্ষণ পর্যন্ত ইনপুট নিব। যখন আমার ইনপুট থাকবে না তখন কি আর নেব না। সেমন একটা প্রবলেমে যাই। এই প্রবলেমটাতে কি বলছে, এই প্রবলেমটাতে কি ইউএস ইজ a pain. You have to take integer as a input until end of file and finally output the sum of those integers. আমার কাছে ইউজার হচ্ছে অনেকগুলো ইন্টিজার ইনপুট দিতে থাকবে। যখন আমার ইনপুটটা দেওয়া শেষ হয়ে যাবে তখন হচ্ছে সোফার আমি যা যা দিলাম তাদের প্রত্যেক সামেশনটাকে প্রিন্ট করতে হবে। সোফার আমি যা যা ইনপুট ইন্টিজার ইনপুট দিলাম প্রত্যেকের সামেশনটাকে আমার প্রিন্ট করতে হবে। তো এখন প্রথম কাজ হচ্ছে আমাদের কি কনস্ট্রেন্টসটা দেখা। কনস্ট্রেন্টে কি বলা যে প্রত্যেকটা নাম্বার আইদার -10⁴ অথবা +10⁴ এর মধ্যে হবে। এটা যদি হয় তাহলে এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি যে ইট ইজ গ্যারান্টেড দ্যাট আমার যে টোটাল যে ইনপুটটা দিবে তাদের সামেশনটা হবে কি 10⁹ এর ছোট। এই লাইনটা কেন বলবো, টোটাল ইনপুট যেটা দিবে তাদের সামেশন হবে 10⁹ এর চেয়ে ছোট। এটা দিয়ে সে আমাকে বোঝাচ্ছে যে আমি ডেটা টাইপটা কি চুজ করবো। আমি কি আমার ডেটা টাইপটাকে ইন্ট রাখবো নাকি আমার ডেটা টাইপটাকে লং এ যাবো। সো ও যদি এখানে বলতো যে আমার টোটাল ইনপুট এখানে সামেশনটা হচ্ছে 10⁻12 অথবা 10⁻13। আমার ফাইনাল আউটপুটটা যদি একটু বড় হয় তাহলে তাই কিন্তু আমি ইন্টে রাখতে পারবো না। তো ওটা এই জিনিস, এই লাইনটা পড়ে আমি বুঝবো যে আমার আউটপুটটা ইন্টে রাখা যাবে না, আউটপুটটাকে রাখতে হবে লং এ। তো এই কোডের জন্য কিন্তু আমার ইন্টিজারে রাখলেই জিনিসটা এনাফ। তাহলে এখন স্যাম্পল ইনপুট দেখি। স্যাম্পল ইনপুট হচ্ছে আমাকে 4টা নাম্বার দিয়ে দিল ইনপুট, তারপর তাদের আউটপুটটা দিল। 8টা ইনপুটে দেখাচ্ছে এখানে হচ্ছে আমার এখানে 4টা ইনপুট তাদের আউটপুট, এখানে দেখি প্রায় 10টা ইনপুট তাদের আউটপুট। সো যতক্ষণ পর্যন্ত ইউজার আমাকে জিনিসটা দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি শো করবো।
এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটাই দেখি। স্ক্যানারের কাজ হচ্ছে, স্ক্যানার হচ্ছে আমার ফাইলে যতক্ষণ পর্যন্ত সে একটা ইনপুট পাবে তাকে হচ্ছে নেক্সট 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 দিয়ে সেই ইনপুটগুলোকে পড়বে। আমি যখন একটা নেক্সট ইন বলবো সে আমার ফাইলটার মধ্যে খুঁজবে সেখানে কি কোনো ইন্টিজার আছে কিনা। যদি ইন্টিজার থাকে সেই ইন্টিজারটাকে নিয়ে পরের লাইনে চলে যাবে। যেমন ইনপুট যদি হয় এমন 1 2 3 4 এর সাপোজ এটা হচ্ছে করতে যাচ্ছে এক লাইনে। তো স্ক্যানারে আমি যখন নেক্সট ইন ইউজ করব, নেক্সট ইন কি করবে, ওকে ইনপুট নিল, ওকে ইনপুট নিয়ে কার্সরটা এখানে চলে যাবে। তারপর আমি যদি আরেকবার নেক্সট ইন দিই সে হচ্ছে ওকে ইনপুট নিল, এরপরে কার্সরটা এখানে চলে যাবে। তো আমি যতবার নেক্সট ইন দিব সে ততটা ইনপুট নিয়ে নেবে। এখানে যেহেতু 5টা নাম্বার, আমি ততটা নেক্সট ইন দিলেই সে 5টা নাম্বার পেয়ে যাবে। এখন স্ক্যানারকে আমার বোঝানো লাগবে যে আমার কি নেক্সটে আরো ইনপুট কি আছে নাকি নাই, সেটা বোঝানোর জন্য হচ্ছে একটা মেথড, সেটা হচ্ছে হ্যাজ নেক্সট, এসি ডট হ্যাজ নেক্সট। ওর কাজ কি হবে, ওর কাজ হচ্ছে আমাকে একটা ট্রু বা ফলস রিটার্ন করবে। কখন ট্রু রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে হচ্ছে যখন আমার ইনপুট ফাইলে আরো কিছু ইনপুট থাকবে। যেমন সাপোজ আমি 1 কে ইনপুট নিয়ে নিলাম, এখন হচ্ছে 2 তে, তাহলে কি হ্যাজ নেক্সট বলবে ট্রু। তারপর 3 তে আসলাম, হ্যাজ নেক্সট বলবে ট্রু। এই 3 তে আসলাম, হ্যাজ নেক্সট বলবে ট্রু। এই 4 এ আসলাম, হ্যাজ নেক্সট বলবে ট্রু। যখন আমার ওর ইনপুটটা নেওয়া শেষ, আমি পরের লাইনে চলে এলাম, পরে আর কোনো ইনপুট নাই, তো হ্যাজ নেক্সট বলবে ফলস। তখন কি সে এই লুপ থেকে বের হয়ে যাবে। এই লুপটার কাজই হচ্ছে, আগে হচ্ছে সাপোজ আমাকে যদি বলতো যে আগে থেকে বলে দিত যে 10টা ইনপুট, তাহলে কিন্তু আমি এখানে একটা ফর লুপ অথবা হোয়াইল লুপ ইউজ করতাম, যেটা কি কাউন্টারকে আমার 10 পর্যন্ত চালাবে। আর এখানে হচ্ছে আমি জানি না যে কতটা, সেটার জন্য হচ্ছে আমাকে বলে দেয় যে এসি ডট হ্যাজ নেক্সট, যতক্ষণ পর্যন্ত আমার থাকবে ততক্ষণ পর্যন্ত জিনিসটা চলবে, এবং চলার পরে ভিতরে কি করতে হবে সেটা কিন্তু আমার কোডের উপর ডিপেন্ড করে। এই প্রবলেমটাতে কি বলছে, প্রবলেমটাতে বলছে যেই যে নাম্বার আমি ইনপুট দিব তাদের সামেশন প্রিন্ট করতে হবে। তো সেটাই করি। এই সামেশন প্রিন্ট করবে, ঠিক আছে। অনেক ধরনের ওয়ে থাকতে পারে। একটা থাকতে পারে যে আমি একটা অ্যারের ভিতরে নাম্বারগুলো স্টোর করতে পারি, তারপরে যখন আমার ইনপুট নেওয়া শেষ হবে তখন কি অ্যারের সবগুলো ভ্যালুকে প্রিন্ট করে দিব। অথবা একটা সামেশন ভ্যারিয়েবল রাখতে পারি, যেটাকে হচ্ছে আমি বারবার প্লাস করতে থাকবো, কারণ এক্সিস্টিং ইনপুটের সাথে প্লাস করতে থাকবো, ফাইনালি হচ্ছে সেই ইনপুটটা দিয়ে দেবো। অ্যারে কেন নিতে পারবো না এখানে, অ্যারে না নিতে পারার রিজনটা হচ্ছে আমি কিন্তু জানি না যে আমার অ্যারের সাইজটা কত হবে। যেহেতু আমি অ্যারের সাইজ জানি না, তো আমি বলতে পারতেছি না যে আমার অ্যারে সাইজ কি 10 হবে নাকি 100 হবে। তো এই কারণে আমরা হচ্ছে এই অ্যাপ্রোচটাতে চাই যে সামেশনের ভ্যারিয়েবলটা আগে থেকে ডিক্লেয়ার করে রাখবো, হচ্ছে একটা করে নাম্বার ইনপুট নেব। তো সামনে হচ্ছে আমরা দিয়ে দিলাম 0। এই প্রবলেমটা নিশ্চয়ই আমরা 110 এর ল্যাবে করে আসছি, জাস্ট এই হ্যাজ নেক্সট এর কাজটা বোঝানোর জন্য। তাহলে এখন কি করবো, নাম্বারটাকে আমি ইনপুট নিলাম, এরপরে কি সামের সাথে অ্যাড করে দিব। তাহলে সাম প্লাস ইকুয়ালস 8। তাহলে আমার প্রত্যেকটা নাম্বার যা যা ইনপুট আসবে প্রত্যেকে কি একবার করে সামের সাথে অ্যাড হয়ে যাবে, এরপর পরের ইনপুটটাতে চলে যাবে। এইভাবে করে সবগুলো ইনপুট শেষ হবে। ফাইনালি যখন আমার ইনপুট নেওয়া শেষ, তাহলে কি বললো আমাকে, আউটপুট কি বলছে, যে যে রেজাল্টটা সেটাকে প্রিন্ট করে দিতে হবে। তাহলে জাস্ট এই লুপ, আমার ইনপুট নেওয়া শেষ, আমি লুপ থেকে বের হয়ে গেলাম, এখন জাস্ট রেজাল্টটা প্রিন্ট করে দিতে হবে। এখন একটা জিনিস দেখি যে হ্যাজ নেক্সট মানে ইউজার যতক্ষণ ইনপুট দিবে ততক্ষণ চলবে। অ্যাকচুয়ালি জিনিসটা কি, 2 ইনপুট দিলাম নিল, 3 ইনপুট দিলাম নিল, 4 ইনপুট দিলাম নিল। আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত ইনপুট দিচ্ছি ততটা কিন্তু লাইন আসতেছে।
সে কিন্তু থামতেছে না। ডক্টর জাভাতে এই জিনিসটা টেস্ট করার ওয়েটা একটু কম। এটা হচ্ছে সে বুঝবে না যে অ্যাকচুয়ালি আমার কোথায় গিয়ে থামতে হয়। যেহেতু আমি তাকে একটা ইনপুট ফাইল দিচ্ছি না, সে ঠিক বুঝতেছে না যে আমি কোথায় গিয়ে থামবো, কারণ তাকে আমি সেই ইনস্ট্রাকশনটা দিচ্ছি না। এই জিনিসটা টেস্ট করার জন্য হচ্ছে আমরা এমন একটা আইডিতে যেতে পারি যেখানে হচ্ছে আমি আমার ইনপুট গুলো শুরুতে দিয়ে দিব, একবার ইনপুট দিয়ে দিব, সে হচ্ছে জিনিসটাই করবো। তো সেটার জন্য হচ্ছে আমরা একটা অন্য একটা আইডিতে সুইচ করি, সেটা হচ্ছে একটা অনলাইন আইডি, তার নাম হচ্ছে ID1। এই আইডিটা আমরা অনেক বেশি ইউজ করব। কেন ইউজ করবো? আইডি ইউজ করার কিছু রিজন হচ্ছে আমি যখন এখানে একটা কোড কম্পাইল করবো, এখানে একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমরা যখন গ্রুপে বিভিন্ন জায়গায় হেল্প চাবো, তখন হচ্ছে আমরা এই লিঙ্কটা ইউজ করবো। এটা দিয়ে একটা মেসেজ দিয়ে দিই যে যখনই আমরা প্রবলেম সলভ করতে যাই, অনেক ধরনের প্রবলেম ফেস করতে, প্রবলেম যখন ফেস করবো আমি তোমাকে আস্ক করবো, আস্ক করার জন্য আমি কি করবো? আস্ক করার জন্য আমি গ্রুপে যাবো, গ্রুপে গিয়ে একটা পোস্ট দিব, কাউকে আলাদা করে ইনবক্সে না, গ্রুপে একটা পোস্ট দিব যে আমি হচ্ছে এই প্রবলেমটাতে এখানে আটকে গেছি। আমি অনেকবার রান চেষ্টা করবো নিজে বের করার, যদি না পারি তাহলে কি গ্রুপে একটা পোস্ট দিব যে আমার প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, কোথায় আটকালাম। এটার জন্য যদি আমি এখন কোডটাকে কপি করে জাস্ট আমার পোস্টের মধ্যে পেস্ট করে দিই, জিনিসটা দেখতে আমি বাইরে দেখাই, সেটার জন্যই আমাদের হচ্ছে ID1 এর লিঙ্ক পেস্ট করতে হবে। রান করলাম, এখানে হচ্ছে রান দিলেই জিনিসটা রান হয়ে যাবে। রান হওয়ার পরে এখানে একটা লিঙ্ক পেয়ে যাবো, দিয়ে দিব, বাট ID1 একটু স্লো। আবার ID1 আরেকটা প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে সে আমার কোডটাকে না নিয়ে সে রিফ্রেশ করে ফেলে, রিস্কি একটা জিনিস। তো ID1 এ যখন কোড করবো তখন হচ্ছে রান দেওয়ার আগে কোডটাকে আগে কপি করবো, তারপর রান দেবো, কারণ নাহলে দেখা যাবে যে অনেক বিশাল একটা কোড করলাম, পুরো জিনিসটা হারাবে। STDIN জিনিসটা কি? STDIN এটা হচ্ছে এই আইডির জন্য। STDIN মানে হচ্ছে আমি তাকে ইনপুট যেটা দিব, সে হচ্ছে এখানে আউটপুটটা শো করবে। এখানে আমি কিন্তু এখন কোনো ইনপুট দিই নাই, সো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট ইজ এমটি। STDIN এর জায়গাটা হচ্ছে আমার এখানে হচ্ছে ইনপুট দিতে হবে, তাহলে এখন এখানে আমি ইনপুট দিই, সেটা হচ্ছে আমার কোড, আমার হচ্ছে ইনপুট থাকবে। এখন হচ্ছে এই জায়গায় আমাদের যতটা ইনপুট, এখানে দেখি যে আমার এখানে কতটা ইনপুট, প্রত্যেকটা কপি করি। এই জিনিসটা আমি ডক্টর জাভাতে করতে পারতাম না, যে এখান থেকে কপি করে এখানে পেস্ট করা, বাট ID1 হচ্ছে আমরা এই টেস্টটা করতে পারবো। এখন রান দিই। অনেক টাইম নিচ্ছে, বাট মেইন কাহিনীটা হচ্ছে এটা। আমি যখন অনেকগুলা ইনপুট একসাথে টেস্ট করতে যাব, আমরা ID1 এ যেতে পারি, কারণ ডক্টর জাভা হচ্ছে এন্ড অফ ফাইলের কাহিনীটা বুঝে না যে কোথায় গিয়ে শেষ করতে হবে। তো সেটাই টেস্ট করার জন্য ID1 এ আসলাম। ID1 এর এখানে হচ্ছে ইনপুট গুলো দিয়ে জাস্ট ID1 এ ক্লিক করলে এই আউটপুট সেকশনে তার আউটপুটটা চলে আসবে। সেম জিনিস, একদম সবকিছু সেম। ডক্টর জাভার মতো এখানে হচ্ছে আমার কোডটা পেস্ট করব, কোডটা পেস্ট করে ইনপুটের জায়গায় আমার যা যা ইনপুট দেয় তারা দিয়ে দিব, একদম সব ইনপুট একসাথে, নট একটা একটা করে সব ইনপুট একসাথে দিয়ে দিব। ফাইনালি যখন কম্পাইল হবে, আউটপুটের এখানে শো করবো। তো সবাই ইউএফ এর জিনিসটা বুঝছি, এন্ড অফ ফাইল জিনিসটা। ইউএফ জি স্যার, বুঝতে পারছি। অনেক ইম্পর্টেন্ট, অনেক ধরনের প্রবলেম। কোডটা করতেছে
প্রপার আউটপুট নিয়ে অলরেডি আমরা কথা বলে আসছি। সাবমিট করে দিই। অনলাইন সেশনটা একটু মেবি বোরিং থাকতে পারে, কারণ সামনাসামনি জিনিসটা দেখানো যায় না, ইভেন আমাকেও দেখা যায় না, বোর্ড দেখা যায় না। সো অনলাইন সেশন সামটাইমস একটু পেইনফুল হয়, বাট আমাদের আস্তে আস্তে অনলাইন সেশনের সাথে একটু অভ্যাস করতে হবে, কারণ আমাদের নেক্সট সেমিস্টারটা অনলাইনে স্টার্ট হবে। এটা যদিও এখন অফিসিয়ালি বল নেই, বাট কথা হচ্ছে যে নেক্সট সেমিস্টারটা অনলাইনে স্টার্ট হবে। তো স্যার অনেক ল্যাগ করতেছে, আপনার কি নেটের প্রবলেম হচ্ছে বা এমন কিছু? হতে পারে। শোনা যাচ্ছে না? শোনা না গেলে একটু সাইডে বলবো, নেটের প্রবলেম থাকতে পারে। আচ্ছা, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দ্য ফাংশন অফ হ্যাজনেক্সট? হ্যাজনেক্সট এর কাজটা হচ্ছে মানে হ্যাজনেক্সট হচ্ছে আমার স্ক্যানারের একটা মেথড। এই মেথডটার কাজই হচ্ছে সে হচ্ছে আমার ইনপুটে হ্যাজনেক্সট, সে কিন্তু কাইন্ড অফ একটা কোশ্চেন করতেছে যে হ্যাজনেক্সট আমার নেক্সটে কি কোনো ইনপুট আছে, যদি থেকে থাকে সে আমাকে বলবে ট্রু, সে এই জায়গাটাতে একটা ট্রু রিটার্ন করবে। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ হচ্ছে আমার এই লুপটা চলবে। যেমন আমার যখন ইনপুট নেওয়া শেষ হয়ে যাবে, সাপোজ আমি এই যে 9 ইনপুট নিয়ে নিলাম, 9 এর পরে যখন যাবে তখন কিন্তু আর কোনো ইনপুট নাই, তখন তাকে হ্যাজ নেক্সট বলবে হচ্ছে ফলস, যে আমার নেক্সটে আর কোনো ইনপুট নাই, তো তুমি এই লুপ থেকে বের হয়ে যাও। হ্যাজ নেক্সট এর কাজটা হচ্ছে যে বোঝা যে কতটুকু পর্যন্ত আমার ইনপুট আছে, সেই জিনিসটি বোঝা। এখানে এখন হ্যাজ নেক্সট এর জায়গায় হ্যাজ নেক্সট বলতে অ্যাকচুয়ালি সে কিন্তু বুঝতেছে যে যে কোনো টাইপের সাবস্টেন্স কি আছে কিনা, কিন্তু আমি এক্সপ্লিসিটলি যদি দেখতে চাই যে পরের নাম্বারটা কি ইন্টি কিনা, যে আমার এরপরে কি কোনো ইন্টিজার আছে কিনা, সেটা যদি দেখতে চাই তাহলে আমি সেখানে লিখতে পারি হ্যাজ নেক্সট ইন্ট। আমি যদি দেখতে চাই যে পরের নাম্বারটা কি ডাবল কিনা, তাহলে আমি এখানে হ্যাজ নেক্সট ডাবল দিতে পারি, হ্যাজ নেক্সট লাইন দিতে পারি। হ্যাঁ, রেকর্ডিংটা পরবর্তীতে ইউটিউবে দিয়ে দেওয়া হবে, পরে লিঙ্কটা পেয়ে যাবা। তো হোপফুলি মেবি এখন অনেক প্রবলেম হচ্ছে। ফোর কে রেজুলেশন কিভাবে দিব? আচ্ছা, হ্যাজ নেক্সট হোপফুলি বুঝছি। প্রপার আউটপুটের জিনিসটাতে যাই। প্রপার আউটপুট, আচ্ছা এই প্রবলেমটা যাই। একটা জিনিস হচ্ছে আমাকে কোশ্চেনে যেটা বলে দিবে সেটাই ট্রু, আমাকে হচ্ছে এটা মাথায় রাখতে হবে, কোশ্চেনে যেটা বলে দিবে সেটাই ট্রু, বাকি দুনিয়ার সবকিছু ফলস। কারণ সাপোজ আমাকে একটা কোশ্চেনে বলে দিল যে সান সেটস ইন দ্য ইস্ট, আর সান মানে সূর্য উদয় হচ্ছে পশ্চিম দিকে আর সূর্য অস্ত যায় হচ্ছে পূর্ব দিকে, বাট আমরা জানি তার উল্টাটা। বাট কোশ্চেনে যদি আমাকে বলে দেয় যে এই কথাটা যে সান সেটস ইন দ্য ইস্ট, তাহলে সান সেটস ইন দ্য ইস্ট। কোশ্চেনে আমাকে যেটা বলে দিবে সেটাই ফাইনাল। কোশ্চেনে যদি আমাকে বলে দেয় পায়ের ভ্যালু হচ্ছে 5, তাহলে পায়ের ভ্যালু 5, পায়ের ভ্যালু 3.1416 না। কোশ্চেনে যদি এক্সপ্লিসিটলি বলে দেয় যে পায়ের ভ্যালু পাই ইজ ইকুয়াল টু 5, তাহলে হচ্ছে আমার যদি কোশ্চেনে পাই ইউজ করা লাগে তাহলে অবশ্যই আমি পাই ইকুয়ালস টু 5 ইউজ করবো, নট 3.1416। সেটা বোঝানোর জন্য এই কোশ্চেনটা। সেটা কি আমি ভাব এখানে হচ্ছে আমাকে হচ্ছে একটা লেটার দিবে, সেই লেটারটা কি ভাওয়াল কিনা সেটা হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। সে যদি ভাওয়াল হয় তাহলে আমাকে প্রিন্ট করতে হবে ভাওয়াল, ভাওয়াল যদি না হয় তাহলে প্রিন্ট করতে হবে কনসোনেন্ট। তো আমরা জানি ভাওয়াল মানে হচ্ছে কি এ ই আই ও ইউ, পাঁচটা এ ই আই ও ইউ। বাট কোশ্চেন আমাকে কি বলে দিছে
কোশ্চেনে বলছে ভাওয়েল মানে হচ্ছে এ ই আই ও ইউ ভি, ভি কেও বলে দিছি কি ভাওয়েল। আমি যদি আমার প্রি কনসিভড আইডিয়া থেকে ভাওয়েলকে জাস্ট চিন্তা করে রাখি যে এই আই ও ইউ, এরপর সেভাবে যদি আমি কোডটা লিখি, এখানে আমাকে সে ইনপুট দিবে ভি, আমি আউটপুট দিব কনসোনেন্ট, বাট আসা উচিত ছিল কি ভাওয়েল। তো সে কি আমাকে একটা রং অ্যান্সার দিয়ে দিবে। এটার জন্য, এটা বোঝানোর জন্য যে কোশ্চেনে আমাকে যেটা বলে দিবে সেটাই ফাইনাল, এটার বাইরে কিছু না। সো কোশ্চেনটা অলওয়েজ ভালো করে বলবো যে আমাকে কোশ্চেনে কি বলে দিচ্ছে। এই কোডটা আমরা কিভাবে করতে পারি যে আমাকে একটা নাম্বার দিবে, একটা লেটার দিবে, সে কি ভাওয়েল কিনা বা কনসোনেন্ট। তো এটা খুবই সিম্পল, আমরা 6টা ইফ এলস রাখতে পারি। যে ইফ আমার ক্যারেক্টারটা কি এ অথবা ই অথবা আই অথবা ইউ অথবা ভি, যদি হয় তাহলে কি ভাওয়েল, এলস কনসোনেন্ট। এটা আমি কোড করলাম না, এটা খুবই সিম্পল জিনিস, বাট জাস্ট বললাম। এখানে আছে আমি কনস্ট্রেন্টে চেক করি, কনস্ট্রেন্টে কি বলে দিচ্ছে আমাকে ক্যারেক্টার কি দিবে এ থেকে জেড পর্যন্ত, প্লাস ক্যারেক্টার কি এ থেকে জেড পর্যন্তই হবে, 0 থেকে 9 পর্যন্ত দিতে পারতো, বাট কনস্ট্রেন্টে বলে দিচ্ছে কি এ থেকে জেড পর্যন্ত। কনস্ট্রেন্টের কাজটা কি, আমার ইনপুটটা কি দিবে সেটা। তাহলে আমার এটা কিন্তু ইফ এলস দিয়ে চেক করা লাগবে না যে আমার যে ক্যারেক্টারটাকে আমি ইনপুট নিলাম সে কি এ অথবা জেড এর ভিতরে কিনা। তো কনস্ট্রেন্টের কাজটা কি, এটা হচ্ছে বারবারই বলতেছি যে কনস্ট্রেন্ট হচ্ছে জাস্ট আমার ইনপুটটা কি হবে সেটা বোঝানো, এটা ছাড়া আর কিছু না। কারো কনফিউশন এই জিনিস নিয়ে যে ইনপুট যা বলবে তা, এর বাইরে কিছু না? আচ্ছা, আর দুইটা টপিক বাকি আজকে দিনের মতো, সেটা হচ্ছে একটা হচ্ছে এররস অফ অনলাইন জাজ, আর হচ্ছে ফাস্টার ইনপুট আউটপুট। কি কি টাইপের এরর আসতে পারে, আমার কি কি টাইপের এরর আসতে পারে, এটা হচ্ছে একটা অনলাইন জাজ, সেটা হচ্ছে ভিজাজ, যেখানে হচ্ছে অলওয়েজ আমরা কন্টেস্ট পোস্ট করবো। আজকে রাতে হচ্ছে এই ভিজাজে একটা কন্টেস্ট সেট করে দেওয়া হবে, সেখানে হচ্ছে সবাইকে পার্টিসিপেট করতে হবে। আমি একটু 2 মিনিট একটা ব্রেক নিই, সেই এই ব্রেকে বলি যে আমাদের এই বুট ক্যাম্পে হবেটা কি আর এরপরে কি হবে। শুরুতেই বলে দিচ্ছি যে 4 দিনের বুট ক্যাম্প, সিলেবাস বলে দিলাম যে ডে 1-এ থাকবে হচ্ছে আজকে যেই জাস্ট ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে জাস্ট আমাদের জাভাটা কিভাবে ইউজ করবো আর প্রবলেম সলভিংটা কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে কোশ্চেন করতে হয়, এই জিনিসগুলো ইন্ট্রোডাকশন। নেক্সট ডে থেকে হবে হচ্ছে কি আমার অ্যালগরিদমের ইন্ট্রোডাকশন। সো ডে 4 পর্যন্ত আমাকে বারবার অনেকগুলো কন্টেস্ট দেওয়া হবে, গ্রুপে অনেকগুলো কন্টেস্ট দেওয়া হবে। কন্টেস্টের ভিতরে দেখা যাবে যে প্রায় 10 থেকে 15টার মতো প্রবলেম থাকবে, যাদের ডিফিকাল্টি ভ্যারি করবে। 10 থেকে 15টা প্রবলেম, যেটা করতে হবে যারা যারা পার্টিসিপেন্ট সবগুলোতেই পার্টিসিপেট করতে হবে। আমি মানে আমাকে যদি 15টা প্রবলেম দেয়, আমি যদি 2টা করে বসে থাকলাম তা হবে না। 15টা প্রবলেম দিলে আমাকে 15টা প্রবলেম আমি সলভ করার ট্রাই করতে হবে। হয়তো একদিনে পারলাম না, বাট আমাকে যতটুকু টাইম দিল, যদি 7 দিন টাইম দেয় বা 4 দিন টাইম দেয়, এই 4 দিনের মধ্যে প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে। এখন কিন্তু অ্যাকচুয়ালি এখন হচ্ছে সেমিস্টার ব্রেক, আর কিন্তু কোনো কাজ থাকার কথা না, ইভেন কারো বাইরে যাওয়ারও কথা না। তো সবাই কিন্তু বাসায় থাকবে। তো বাসায় যেহেতু থাকবো, টাইমটা একটু প্রোডাক্টিভ কাটাই, আর যেহেতু বাসায় থাকবো আমি কিন্তু টাইমটা একটু বেশি দিতে পারবো। তো এটার কারণে হোপফুলি সবাই ভালো করে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবো কন্টেস্টগুলোতে। রাতেই ভিজাজে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে আমার ভিজাজ। সবাই হোপফুলি অ্যাকাউন্ট খুলে ফেলছি এটাতে, যদি না খুলে থাকি সবাই এটাতে অ্যাকাউন্ট খুলে ফেলবো। ইউজার নেমটাও সুন্দর মতো একটা ইউজার নেম দিব, যেটা হচ্ছে পার্মানেন্টলি ইউজ করা যায়। আমার একটা ইউজার নেম, সেখানে একটা কোশ্চেন করছে ক্যাপিটাল লেটার হলে কি হবে। আগের কোশ্চেনটাতে ক্যাপিটাল লেটার হলে কি হবে, ক্যাপিটাল লেটার দিবে না। কনস্ট্রেন্টের কাজটাই হচ্ছে এটা, সে আমাকে বলে দিচ্ছে যে আমার কনস্ট্রেন্টটা হবে হচ্ছে স্মল লেটার এ থেকে স্মল লেটার জেড, সে আমাকে ক্যাপিটাল লেটার দিবে না। তো আমাকে এই জিনিসটাও কিন্তু টেনশন করতে হবে না যে আমি ক্যাপিটাল দিবে কি দিবে না। আমার কোশ্চেন যদি থাকে যে আমাকে ক্যাপিটাল কি দিবে কি দিবে না, তখন হচ্ছে আমি কোথায় থাকবো, কনস্ট্রেন্টে থাকবো। কনস্ট্রেন্টে দেখলাম কি সে বলেই দিছে যে সবগুলো জিনিস থাকবে কি লোয়ার কেস এ থেকে লোয়ার কেস জেড পর্যন্ত। তো আমার ক্যাপিটাল লেটার নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, অনলাইন জাজের কিছু এরর দেখানোর জন্য হচ্ছে আমি এই ভিজাজ হচ্ছে সেকশনটা হচ্ছে, এখানে যে আমি প্রবলেমে ক্লিক করি, এখানে অনেক ধরনের প্রবলেম আসবে। কন্টেস্টে যদি ক্লিক করি, রানিং যেসব কন্টেস্ট সেটা দেখতে পাবো। একটা কন্টেস্ট পাসওয়ার্ড দিয়ে সেট করা থাকতে পারে, যদি সেটাতে ঢুকতে চাই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আর কিছু কন্টেস্ট থাকবে ওপেন, সেটাতে ডিরেক্ট ঢুকা যায়।
তাহলে এই প্রবলেমটা একটু দেখি ওয়েটিং ফ্রম এই প্রবলেমটাতে বলছে যে সে আমাকে বলে দিবে যে আমার কতটা ইনপুট থাকবে, বলে দিল যে দুটা ইনপুট থাকবে। এরপর যেটা হবে যে দুটা করে আমাকে ইন্টিজার দিবে, ইন্টিজারের সামেশনটাকে হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। ইন্টিজার দিবে দুটা, তাদের সামেশন প্রিন্ট করতে হবে। সামেশনটা কিভাবে প্রিন্ট করতে হবে, আগে যে দুটা কোড আমরা করলাম সেটা হচ্ছে জাস্ট খালি কি নাম্বারটাকে প্রিন্ট করে দিবে। বাট এখানে আমাকে বললো কি আমার আউটপুটটা কি হবে, এভাবে দিতে হবে কেস 1 তারপর কি আউটপুট, কেস 2 তারপর কি আউটপুট। এক্স্যাক্টলি আমার আউটপুটটা ঠিক যেভাবে চাইছে যে আমার যদি দুটো ইনপুট থাকে আমার কতটা কেস হবে, ততটা কেস হবে, দুটো কেস থাকবে, কেস 1 কেস 2 এবং তার আউটপুটটা। আরো একটা জিনিস চেক করবো, জাস্ট খালি কেস 1 লিখলেই হবে না, আমাকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লিসিটলি দেখতে হবে যে এখানে কি সি ক্যাপিটাল, আমারও কি সি ক্যাপিটাল রাখতে হবে। যদি সি স্মল লেটার দিই একটা এরর দিবে, যেটা আমি বলতেছি। এরপরে দেখি কেসের পরে একটা স্পেস আছে, এরপরে আমি কত নম্বর কেস সেটা বললাম, তারপর একটা হাইফেন বলে এটাকে নাকি সিঙ্গুলার ভুলে গেছি আমি। এরপর কি তারপরে একটা কি স্পেস, এরপর হচ্ছে আমার আউটপুটটা। আউটপুটটা দেওয়ার পরে সে পরের লাইনে নেমে গেছে, পরের লাইনে আবার কি সেম, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। আমার যদি একটা সিঙ্গেল স্পেসিংও যদি মিস যায় সে আমাকে এরর দিবে। সো আউটপুট খেয়াল রাখতে হবে আউটপুট এক্স্যাক্টলি যেটা বলছে সেটা আছে কিনা। আউটপুটটা দেখতে কেমন সেটার জন্য হচ্ছে আমরা এখানে ওভার করতে পারি। এখানে ওভার করলে দেখা যাবে যে এইটার পরে কিন্তু কোনো এক্সট্রা স্পেস নাই, এইটার পরে ডিরেক্ট এখানে চলে আসে। অনেকগুলো প্রবলেম এটা থাকতে পারে যে এইটার পরে একটা এক্সট্রা স্পেস আছে, তখন কিন্তু আমাকে আউটপুটের পরে একটা এক্সট্রা স্পেস দিয়ে তারপরে পরের লাইনে নামতে হবে। সো ওটা টেস্ট করার জন্য হচ্ছে আমরা এখানে হোভার করে দেবো মাউস দিয়ে যে এখানে কি এক্সট্রা স্পেস আছে কিনা। এই প্রবলেমটা আগে থেকে আমি করে রাখছি, সেটা হচ্ছে আচ্ছা সেটা কিভাবে করলাম, কতটা টেস্ট হবে সেটার জন্য একটা নাম্বার, টেস্টের কাউন্টার, আর দুটা যে ইন্টিজার গুলো ইনপুট নিব তার টেস্টটাকে ইনপুট নিলাম, এটা কোন কাকে ইনপুট নিলাম, এই নাম্বারটাকে, যে আমার কতটা টেস্ট টেস্ট কেস কতটা সেটাকে ইনপুট নিলাম। তাহলে যতটা টেস্ট কেস আমার ঠিক লুপটা ঠিক তত পর্যন্ত চলবে, তাহলে 1 থেকে আমার টেস্ট পর্যন্ত লুপটা চলবে। একটু কি আমার ইনপুটের জন্য, এই লুপটার কাজ কি আমার ইনপুট নিব আমি, যতটা ইনপুট ততবার এই লুপটা চলবে। এরপর আসলে কি দুটো নাম্বার দিব, তাহলে আমি দুটো নাম্বার ইনপুট নিই, এই দুটো নাম্বার ইনপুট নেওয়ার পরে তাকে হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। এখন প্রিন্টে কি বলছে কেস, কেসের পর একটা স্পেস, তারপর কত নম্বর কেস, তারপর হচ্ছে আউটপুট। তো সেটাই কেস দিব, কেসের পর একটা স্পেস, এরপরে সে কত নম্বর ইনপুট সেটা কিন্তু আমার লুপের জাস্ট যে কাউন্টারটা সেই, আর কেউ কিন্তু না। এরপর হচ্ছে এই জিনিস, এখানে একটা স্পেস দিলাম, এরপরে আসলাম, এরপরে এখন এখানে যদি আমি এই ব্র্যাকেটটা না দিতাম কি হবে সেটা কিন্তু আমরা নিশ্চয়ই জানি। 110 এর মিডে অনেকেই এই জায়গায় ধ্বংস হয়ে গেছিল। তো ফুলি এটা জানি যে এখানে ব্র্যাকেট না দিলে কি হবে, ব্র্যাকেট না দিলে কি হবে, এ আর বিটা জাস্ট কনক্যাট হয়ে যাবে। আমি যদি 5 আর 6 দিই তাহলে এখানে 56 হয়ে যাবে। তো আমার অ্যারিথমেটিক অপারেশন করার জন্য তাদের আগে করে ব্র্যাকেট দিয়ে নিতে হবে। এই কোডটা সাবমিট করি আমি, বিজাজি কিভাবে সাবমিট করতে হয় সেটাও দেখি। সাবমিটে গেলাম, ল্যাঙ্গুয়েজ চুজ করবো, এখানে হচ্ছে আমার অপশনে দিয়ে দিয়েছি মাত্র 4টা, সো আমি জাস্ট জাভা চুজ করলাম, কোডটা প্রিন্ট করবো, সাবমিট দিই, এটা এরর দিবে, এরর দিবে না, মেইন ছিল। জাজিং হতে মাঝে মধ্যে এখানে অনেক টাইম নেবে, অনেক সময় দেখা যাবে যে কিউতে আটকা পড়ে গেছে, তখন হচ্ছে এই জায়গায় আরেকটা বাটন থাকবে, ওটা ক্লিক করলে দেখা যাবে আবার রিস্টার্ট হয়ে গেছে জাজিংটা। মাঝে মধ্যে অনলাইন জাজিং গুলো হচ্ছে অনেক সাবমিশন যদি অনেক বেশি পড়ে যায় তখন তারা হ্যাং হয়ে যায়, তখন এখানে জাস্ট একটু ক্লিক করে দিলে এই জিনিসটা হচ্ছে আবার রিসাবমিশন শুরু হয়ে যায়। আচ্ছা জিনিসটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু দেখাই যে আমার আউটপুটটা জাস্ট চেঞ্জ করে দিলে আমার রেজাল্টটা কেমন আসে। যেমন এখানে একটা স্পেস ছিল, আমি এই স্পেসটা না দিয়ে এটাকে দিই, এই স্পেসটা না দিয়ে প্রিন্ট করি, সাবমিট করি, তাহলে কি হয়, আমার তো ওরা কোশ্চেনে বলে দিচ্ছে স্পেস দিতে, বাট আমি স্পেস দিই নাই। রং অ্যান্সার শো করবে।
রং আমার কিন্তু সবকিছু ঠিক আছে, আমার কেসও ঠিক আছে, আমার কত নম্বর কেস সেটাও আছে, কাকে আউটপুট দিতে হবে সেটাও আছে, বাট তাও কিন্তু রং অ্যান্সার দিয়ে দিল। কেন? কারণ জাস্ট এক্স্যাক্টলি ওরা যেটা আউটপুট চাইছে আমার সেটার সাথে ম্যাচ করে নাই। আরেকটা জিনিস দেখি, এটা গেল কি আমার আমাদের হচ্ছে কম্পাইলার কি সেটা আমরা জানি, যখন আমার সিনট্যাক্সে ভুল থাকবে কম্পাইলার দিবে। রান টাইম এররও কি সেটা জানি। রং অ্যান্সার হচ্ছে যখন হচ্ছে আমার আউটপুটটা তাদের সাথে ম্যাচ করবে না, তখন হচ্ছে আমাকে রং অ্যান্সার দিবে। যখনই হচ্ছে তাদের ইনপুটের সাথে আমার আউটপুটটা ম্যাচ করবে না, তখন হচ্ছে আমাকে কি রং অ্যান্সার দিবে। আরেকটা এরর আছে, সেটাকে বলে প্রেজেন্টেশন এরর। প্রেজেন্টেশন এররের কাজ হচ্ছে আমি সে ঠিক যেভাবে চাইছে আমি প্রায় ঠিক সেভাবেই দিছি, এখানে দেখাই, সে যেভাবে চাইছে আমি ঠিক সেভাবেই দিছি, সবকিছু ঠিক আছে, বাট এমন হতে পারে যে আমি এই সিটা ক্যাপিটালের জায়গায় আমি হয়তো স্মল সি দিয়ে দিলাম, তাহলে স্মল সি সাবমিট করে দেখি, এখানে স্পেসটা রাখি। তো এটাতে যেটা হয় যে সে আমাকে যেভাবে প্রেজেন্ট করতে বললো আমি ঠিক সেভাবে প্রেজেন্ট করি নাই, আমি একটু ডিফারেন্ট রাখছি, বাট আমার আউটপুট ঠিক আছে, বাট আমার প্রেজেন্টেশনের প্রবলেম ছিল, আমার প্রেজেন্টেশনটা আমি ঠিক রাখি নাই। তখন যে এররটা দেয় সেটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন এরর। প্রেজেন্টেশন এরর কেন? কারণ কি আমি সিটা, ওরা বলছে সিটাকে ক্যাপিটাল রাখতে, আমি হচ্ছে সিটাকে স্মল রাখছি। তো যখনই প্রেজেন্টেশন এরর দিবে তখন তাকাবো বারবার, হচ্ছে আমি আউটপুটটার দিকে তাকাবো যে আমি কি সবকিছু ঠিক রাখছি কিনা। কোশ্চেনের আউটপুটটা করবো, কোশ্চেনের আউটপুটের সাথে এক্স্যাক্টলি কি আমার মিলে কিনা আউটপুটটা, আমাকে কি কোনো একটা এক্সট্রা স্পেস পড়ে গেছে কিনা, অথবা একটা স্পেস আমি কি কম দিয়ে দিচ্ছি কিনা। 4 ধরনের এরর। একটা হচ্ছে রং অ্যান্সার, মানে বোঝা যায় রং অ্যান্সার কখন দেবে, যখন হচ্ছে আউটপুটের সাথে আমার আউটপুট ম্যাচ করবে না। সে বললো যে 5+4 9 আসবে, আমার 5+4 আসলো 10, তাহলে কি রং অ্যান্সার, মিলে নেই, রং অ্যান্সার। প্রেজেন্টেশন এরর কখন? যখন হচ্ছে এক্স্যাক্টলি সে যে অর্ডারে চাইছে, যেভাবে প্রেজেন্ট করতে বলছিল সেভাবে করে নেই, কোনোখানে একটু ভুল ছিল, কোনোখানে একটা এক্সট্রা স্পেস পড়ে গেছে, অথবা কোনো একটা লেটারে ভুল ছিল, তখন দিবে হচ্ছে আমাকে প্রেজেন্টেশন এরর। রান টাইম এরর দিবে কখন? রান টাইম এরর কিন্তু অনলাইন জাজের সাথে রিলেটেড না, রান টাইম এরর কি আমার আইডির সাথে রিলেটেড, মানে আমার জাস্ট কম্পাইলারের সাথে রিলেটেড জিনিসটা। কখন কখন হতে পারে, যেমন আমি যদি 0 দিয়ে ডিভাইড করি, অথবা আমি যদি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড যখন হবে, যখন 10 সাইজের একটা অ্যারেতে আমি হচ্ছে 11 অথবা 12 ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে চাই, তখন আরো এরকম ভ্যারিয়াস রিজন থাকবে, আস্তে আস্তে হচ্ছে আমরা পেয়ে যাবো রিজন গুলো কি। আর একটা হচ্ছে কম্পাইলেশন এরর। কম্পাইলেশন এররটা হচ্ছে আমরা কিন্তু ডিরেক্ট আইডিতেই খাবো, নট এখানে। এখানে আসার আগে আমরা কিন্তু অলওয়েজ চেক করে দেখবো যে আমার জিনিসটা ঠিক আছে কিনা। যেমন এখানে সে কম্পাইলারও দিচ্ছে, এটা ডিফারেন্ট রিজন, কারণ হচ্ছে আমার ক্লাস নেমটা হচ্ছে মেইন, আর এখানে হচ্ছে ক্লাস ফাইল নেমটা হচ্ছে day 1, সেই কারণে সে কম্পাইলার দিয়ে দিচ্ছে। কম্পাইল এরর অলওয়েজ চেক করে তারপর সাবমিট করবো। এখন রান টাইম এরর জিনিসটা হচ্ছে, এই রান টাইমটা আমার আইডিতে রান টাইম নাও খেতে পারে, হয়তো আমি একটা ছোট টেস্ট কেস দিলাম তার জন্য রান টাইম খাই নাই, বাট এমন হতে পারে তারা এমন ধরনের একটা ইনপুট দিয়ে দিচ্ছে যার কারণে হচ্ছে আমার রান টাইম এরর চলে আসছে। সাপোজ একদম প্রথম যে প্রবলেমটা ছিল যে 0 মানে 4টা নাম্বার দিয়ে দিবে a/b = c/d কিনা। এখন আমি যখন টেস্ট করবো, আমি টেস্টে কিন্তু কোনো 0 দিই নাই, যেহেতু 0 দিই নাই আমি দেখলাম যে আমার কোডটা কিন্তু ঠিকভাবে রান করছে, বাট কোনোখানে যদি আমি কোডটাকে মানে a/b ডিভাইড করতাম, 0 দিয়ে যদি আমার ডিভাইড হতো, তখন ওরা যদি আমাকে টেস্ট কেসে দেয় 0, সেটার জন্য কিন্তু রান টাইম আসবে, বাট এই ইনপুটটা কিন্তু আমার কোশ্চেনে ছিল না। শুরুতে এই কথাটা বলছিলাম যে ইনপুট কিন্তু আমাকে ভাবতে হবে, মানে ইনপুটটা কি কি টাইপের হতে পারে। ইনপুট ভ্যারিয়াস টাইপের হতে পারে, 100টার মতো ইনপুট দিতে পারে, 50টার মতো ইনপুট দিতে পারে। তারা কেমন হবে সেটা বোঝার জন্য হচ্ছে আমাকে অলওয়েজ কনস্ট্রেন্টের দিকে তাকাতে হবে। কনস্ট্রেন্টের দিকে তাকিয়ে বুঝতে হবে ইনপুটটা কেমন হবে। এররস অফ অনলাইন জাস্ট শেষ, লাস্ট টপিক। লাস্ট টপিকের আগে কি কারো কোনো কোশ্চেন? Can we submit the same problem several times using program context? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। এখন যখন একটা কন্টেস্ট চলবে, কন্টেস্ট হচ্ছে যখনই আমি একটা এরর পাবো তখন একটা পেনাল্টি শো করবে। পেনাল্টি জিনিসটা কি সেটা দেখাই। একটা কন্টেস্টে যাই, যে কন্টেস্টে অনেকে পার্টিসিপেট করছে, 110 days প্র্যাকটিস কন্টেস্ট। আমি র্যাঙ্কে গেলাম,
র্যাঙ্কে দেখি এই যে প্রথম যে 6 জন প্রত্যেকেই 26টা করে প্রবলেম সলভ করছে, মানে হচ্ছে তারা হচ্ছে সব প্রবলেম সলভ করছে। হোপফুলি তারা হয়তো এই ওয়ার্কশপে আছে। থ্যাংক ইউ। এখানে যারা যারা পার্টিসিপেট করছে সবাইকে থ্যাংকস, অ্যাটলিস্ট দে কেয়ার টু পার্টিসিপেট। সবাই কিন্তু 26টা প্রবলেম সলভ করছে, বাট কেউ আগে কেউ পরে। সেটার রিজনটা কি? এসে পেনাল্টি। পেনাল্টি মানে হচ্ছে আমি যখন সাবমিট করলাম, যত যে টাইমটাতে সাবমিট করলাম সেই টাইমটা হচ্ছে আমার পেনাল্টির সাথে অ্যাড হয়ে যাবে। সাপোজ আমি হচ্ছে যদি 5 মিনিটের সময় যদি সাবমিট করি, তাহলে 5 মিনিট ইকুয়ালস টু কত সেকেন্ড? 300 সেকেন্ড। 300টা পেনাল্টি আমার পেনাল্টির সাথে অ্যাড হয়ে যাবে। এর পরের প্রবলেমটা আমি সাবমিট করলাম সাপোজ 10 মিনিটের সময়, তার মানে কি 600 সেকেন্ড, তাহলে কি 300-র সাথে 600 অ্যাড হয়ে 900 হয়ে যাবে, তখন আমার পেনাল্টি হবে 900। তো যখন আমি সাবমিট করব সেই অনুসারেই কি আমার পেনাল্টিটা কাউন্ট হবে। এখন আমি একটা প্রবলেমে, যেমন এই প্রবলেমটাতে দেখি, এটা হচ্ছে একটু ডার্ক গ্রিন হয়ে আছে কেন? না ডার্ক গ্রিন না, যেমন এটাতে দেখি এখানে নিচে গিয়ে একটা -1 লেখা। -1 মানে হচ্ছে সে হচ্ছে প্রথম যে সাবমিশনটা করছে, প্রথমটাতে রং অ্যান্সার আসছিল, পরটা থেকে অ্যাকসেপ্টেড আসছে। যেহেতু সেটা এরর আসছে, তার একটা এক্সট্রা পেনাল্টি অ্যাড হয়ে যাবে। সাপোজ আমার পেনাল্টি আসার কথা ছিল 900, যেহেতু আমি একটা রং অ্যান্সার বা একটা এরর আসছে, তো আমার পেনাল্টিটা হয়ে যাবে সাপোজ 1200। তো এটার কারণে দেখা যাবে যে সেম প্রবলেম সলভ করার কারণে আমার থেকে যে কম পেনাল্টি সে কি র্যাঙ্কে আমার উপরে থাকে। এটা হচ্ছে যখন কম্পিটিটিভ কন্টেস্টে যাবো এই জিনিসটা খুবই ম্যাটার করবে। বাট আমার প্র্যাকটিস কন্টেস্টে এটা আমার দেখার দরকার নেই, সাবমিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না হয়। বাট যখনই হচ্ছে আমরা ডিরেক্ট কম্পিটিটিভ একটা কন্টেস্টে ঢুকে যাবো, যেখানে আমার র্যাঙ্কটা খুবই ম্যাটার করে, তখন হচ্ছে ভেবে চিন্তে সাবমিট করতে হবে যে আমি শিওর যে ইনশাল্লাহ হবে। তখন আমি সাবমিট করলাম, এরপরে এরর আসতে পারে, এরর আসলে দেখবো। বাট দুধ জাস্ট একটা কোড করেই জাস্ট সাবমিট করে দেবো না, অনেকে চিন্তা করতে হবে টেস্ট কেস কি থাকতে পারে, কেমন টাইপের টেস্ট কেস দিতে পারে, সবকিছু চিন্তা করে যখন আমি বুঝবো যে আমার কোডটা হয়তো সাবমিট করার মতো এখন, তখন সাবমিট করবো। এটাই হচ্ছে পেনাল্টি। তো এই যে এটার আনসার হচ্ছে ক্যান উই সাবমিট দ্য আনসার মাল্টিপল টাইমস। আমি বারবার ট্রাই করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার অ্যাকসেপ্টেড হয়। আর একজন আস করছে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল ইনপুট নিয়ে প্রসেসটা আবার দেখালে ভালো হয়। স্ট্রিং টাইপ, আচ্ছা, ইন্টিজারের পরে যদি আমি স্ট্রিং নিতে চাই, ইন্টিজারের পরে যদি আমি একটা স্ট্রিং নিতে চাই, তখন যেটা করতে হবে, সাপোজ এভাবে হচ্ছে আমি ইনপুটটা নিতে চাই। যখনই আমি একটা ইন্টিজার ইনপুট নিয়ে নিবো, আমার কার্সরটা যে ইনপুট কার্সর সে ঠিক ইন্টিজারের পরে রয়েছে। যেমন আমি এখানে কার্সরটাকে নড়তে দেখতেছি, সে কোথায়? এখানে। এরপর আমি যখন একটা স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য নেক্সট লাইন দিব, নেক্সট লাইনের কাজই হচ্ছে সে কারেন্টলি কার্সরটা যেখানে সেই বরাবর যে লাইনটা, সে পুরো জিনিসটাকে কি সে ইনপুট নিয়ে নেবে। তাহলে সে কার্সরটা ছিল হচ্ছে এখানে, তাহলে কি সে এই জায়গার যে ব্ল্যাঙ্ক লাইনটা সেটা ইনপুট নিয়ে নেবে। সে এখানে আসার আগেই কোডটা শেষ। এখানে যেন সে আসতে পারে সেটার জন্য হচ্ছে আমার এই জায়গাতে গিয়ে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং ইনপুট দিতে হবে। ব্ল্যাঙ্ক স্ট্রিংটার কাজই হবে হচ্ছে সে জাস্ট এই মানে ওই ইনপুটটার কাজ হবে ব্ল্যাঙ্ক স্ট্রিংটাকে জাস্ট ইনপুট নিয়ে ফেলা, ইনপুট নিয়ে যেন সে এখানে চলে যায়। এরপর হচ্ছে এই পার্টটাকে ইনপুট নেওয়ার জন্য আমার কোডটা যেটা লেখার নেক্সট লাইন বা যেটাই দিতে হয় সেটা দিতে। বুঝছি? না, কন্টেস্ট গুলো হ্যাকার র্যাঙ্কে হবে না, কন্টেস্ট হবে হচ্ছে ভিজাজে। হ্যাকার র্যাঙ্ক এটা হচ্ছে আমার জাস্ট দেখানোর জন্য। তো আমার এখানে প্রথম দুইটা প্রবলেমে একটু এরর ছিল, সেটা টেস্ট কেসটা কি দেওয়া হয়েছে সেটা আমার দেখতে হবে। লাস্ট টপিকে আমরা সুইচ করি, এরপর হচ্ছে আমাদের ওয়ার্কশপ শেষ হয়ে যাবে। বাফার রিডার। আমরা হচ্ছে নর্মালি ইনপুট নিই কি স্ক্যানার দিয়ে। যত ধরনের কাজ 1 2 1 2 20 সবখানে মেইনলি কাজ করা হচ্ছে স্ক্যানার দিয়ে। বাট স্ক্যানার যে ক্লাসটা ও হচ্ছে কিছুটা একটু স্লো, মানে তার ইনপুট আউটপুটের প্রসেসটা একটু স্লো। তো দেখা যাবে যে অনেকগুলো প্রবলেমে আমার টাইম কনস্ট্রেন্টস থাকে, যে আমার কোডটা সবকিছু রান করে শেষ করতে হবে, মানে লাইক 1 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। তো দেখা যাবে যে স্ক্যানার আমি ইউজ করলাম, কোডটা অনেক হেভি ছিল, সাথে স্ক্যানার ইউজ করলাম, তো কোডটাতে এমনিতেই
0.9 সেকেন্ডে চলার কথা, আর স্ক্যানার ইউজ করার কারণে দেখা গেল যে আরো 0.2 সেকেন্ড এক্সট্রা অ্যাড হয়ে গেছে, কোডটা হয়তো একটু স্লো হয়ে গেছে। তখন দেখা যাবে যে আমি আরেকটা এরর পাবো, আচ্ছা 5 নাম্বার এরর, সেটাকে বলা হচ্ছে টাইম লিমিট এক্সিড। টাইম লিমিট এক্সিড কখন দিবে? যখন হচ্ছে আমার কোশ্চেন বলে দিবে যে আমার কোডটা কত টাইমের মধ্যে রান করতে হবে। অনেকগুলো থাকে 500 মিলি সেকেন্ড, কিছু থাকে 1000 মিলি সেকেন্ড অথবা 1 সেকেন্ড। আমার কোড, টোটাল কোডটা যদি এর মধ্যে রান না করে তাহলে কি টাইম লিমিট এক্সিড করবে। টোটাল কোড বলতে কি বুঝছে? সে যে আমাকে 100টা বা 200টা টেস্ট কেস দিবে, সবগুলো টেস্ট কেস সহ আমাকে আউটপুট দেখানোর জন্য সে যতটুকু আমার কোডটা যতটুকু টাইম নেবে সেটা হচ্ছে কি আমার কোডের টাইম নেবে। আমার কোডটা কতটুকু টাইম নেবে, আমার কোডটা যদি ওই টাইম লিমিট এক্সিড করে যায় তখন কি এরর দিয়ে দেবে টাইম লিমিট এক্সিডেড। টাইম লিমিট এক্সিড যেন না খায় এটার জন্য হচ্ছে আমাদের কলেজ মাথায় রাখতে হবে আমার কোডটা যেন এফিসিয়েন্ট হয়। আমি একটা লুপ যদি ইউজ করা যায়, আমি যেন দুটা লুপ ইউজ না করি। দুটা লুপ ইউজ করলে কি হবে, সে ডাবল টাইম খেয়ে ফেলবে। আমি যখন কমপ্লেক্সিটি বলবো, আমার যদি একটা লুপ চলতে যদি 10 সেকেন্ড টাইম নিই, একটা লুপের ভিতরে যদি নেস্টেড লুপ ইউজ করি তাহলে সেটা হবে 10 স্কোয়ার। মানে যদি একটা ইউজ করতাম যদি 10 সেকেন্ড লাগতো, নেস্টেড লুপ ইউজ করলে দেখা যাবে যে 100 সেকেন্ড লাগতো। এটা হচ্ছে এক্সাম্পল যে আমি যদি আমার কোডটাকে এফিসিয়েন্ট না রাখি, দেখা যাবে যে কোডটা হয়তো বেশিক্ষণ চলতেছে, তখন দেখা যাবে যে আমার টাইম লিমিট এক্সিড হয়ে যাবে। তো এই যে প্রবলেম সলভ করতে যাব, এই জিনিসগুলো যে আমি হ্যান্ডেল করবো, যে আমার কোডটাকে এফিসিয়েন্ট রাখতে হবে, না হলে কিন্তু আমার এইখানে একটা এরর খাবো, না হলে আমার এখান থেকে এরর খাবো। এই জিনিস, এই প্রসেসে যেতে যেতেই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সলভিং স্কিলটা বাড়তে থাকে। শুরুতে অনেক ভুল হবে, শুরুতে অনেক এরর আসবে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নেই। দেখা যাবে 100 জন পার্টিসিপেন্ট, তার মধ্যে কেউ কেউ অনেক ভালো করে, কেউ কেউ দেখা যাবে একটা কন্টেস্ট দেওয়ার সাথে সাথে 30 মিনিট বা 1 আওয়ারের মধ্যে সব কমপ্লিট করে ফেলছে, কেউ কেউ হয়তো দেখা যাবে 7 দিন পর্যন্ত করতেছে। তো যেটা বললি, এটা দেখে যেন কেউ ডিমোটিভেটেড না হয়, কারণ এক একজনের লার্নিং প্রসেস এক এক রকম, লার্নিং স্পিড এক রকম, কেউ একটু স্লো আগে, কেউ একটু ফাস্ট আগে। তো যে ফাস্ট আগেছে তাকে দেখে যে স্লো আগেছে সে যেন ডিমোটিভেটেড না, কারণ একটা টাইমে যদি সবাই অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক করি, একটা টাইমে গিয়ে পাঁচটা ম্যাচ করে ফেলে, সবার টাইমিংটা সেম হয়ে যায়। আর হিস্ট্রি বলে যে যারা খুব বেশি ফাস্ট কোডার দেখা যায় তারা বেশি দিন টিকে না। আমি জানি না কেন টিকে না, তারা বেশি দিন থাকে না বা কিছু করে না, বাট যারা একটু মেডিকেল, যারা একটু বেশি হার্ডওয়ার্ক করছিল নিজেকে একটু ইমপ্রুভ করার জন্য, নিজেকে একটু ফাস্ট করার জন্য, বা হয়তো যারা শুরুতে অনেক স্লো ছিল আস্তে আস্তে ফার্স্ট এসে দেখা যায় যে তারাই দিন শেষে কন্টিনিউয়াস টিকে থাকে। মেবি এটা হতে পারে যে যারা অনেক বেশি পারে হয়তো তাদের ভিতরে এক ধরনের ওভার কনফিডেন্স এসে যায়। জাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, হয়তো হতেও পারে, না হতে পারে। তো আমরা এই প্রবলেম সলভিং এর ফেজটা হচ্ছে অনেক টাইম টেকিং। আমার রেজাল্ট পাওয়ার জন্য আমাকে অনেকদিন ওয়েট করতে হবে। আমি যে একটা ভালো রেজাল্ট করবো, ভালো কিছু আসবে, সেটার জন্য আমাকে অনেকদিন ওয়েট করতে হবে। এটা জাস্ট 1 মাস আমি যদি সলভ করে যাই তাহলেই আমি একদম প্রপার টপ কোডার হয়ে যাবো তা না। এই একটা সেক্টর যেখানে হচ্ছে আমাকে অনেক টাইম দিতে হবে। অনেক টাইম মানে আমাকে এখানে হচ্ছে এটার পিছনে যে হার্ডওয়ার্কটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডেডিকেটেড হার্ডওয়ার্ক, ডেডিকেটেড টাইম দিতে হয় প্রবলেম সলভিং এর জন্য। যদি আমার ডেডিকেশনটা ঠিক না থাকে, দেখা যাবে আমার এখানে পাথটা অনেক স্লো হয়ে গেছে, আমার কাজটা অনেক স্লো হবে। আর যারা ডেডিকেটেড থাকবে তারা হচ্ছে একটা জিনিস হবে হচ্ছে তারা একটা প্রবলেম সলভ করার জন্য যে মানে মাইন্ডসেট, তাদের সেই মাইন্ডসেটটা ক্রিয়েট হয়ে যায়। মাইন্ডসেটটা অনেক দরকার একটা প্রবলেম যখন সলভ করবো, যখন একটা প্রবলেম অ্যাপ্রোচ করবো, সেই মাইন্ডসেটটা, যেমন আমাকে ল্যাবে একটা টাস্ক দিয়ে দিল, কোশ্চেন করেই অনেকে দেখা যায় যে ঘাবড়ে যাবে কেমনে করবো। বাট যার হচ্ছে প্রবলেম সলভিং মাইন্ডসেট, হচ্ছে কোশ্চেন পরে সে চিন্তা করবে যে আচ্ছা আমি এভাবে করতে পারি, এভাবে করলে হয়তো বেটার হবে, এভাবে করলে ভুল হবে, সে এরপর শুরু করে দিবে। সে কিন্তু জিনিসটা সলভ করা শুরু করে দিবে, হয়তো পারবে বা পারবে না, বাট সে শুরু করে দিবে। বাট যার প্রবলেম সলভিং মেন্টালিটি থাকবে না, সে কিন্তু কোশ্চেন করে হয়তো দেখা যায় একটু ডিফিকাল্ট কোশ্চেন, সে ভয়ে বসে যাচ্ছে, সে আরেকজনের করতে। আমাদের ওই মেন্টালিটিটাও গ্রো করতে হবে, যেন প্রবলেম সলভিং মেন্টালিটিটা যেন থাকে, যেন আমার পাশের জন্য যদি পারে আমি অবভিয়াসলি পারবো। এখানে প্রত্যেকের লেভেল বুঝেই আমাকে কিছু প্রবলেম দেওয়া হবে, তো সবাই পারবো যদি ট্রাই করি। একটু লেগে থাকতে হবে, এখানে টাইম দিতে হবে, টাইম দিতে দিতে আস্তে 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 সলভ করতে করতে দেখা যাবে যে সবারই ভালো পজিশন চলে আসছে। তো বাফার রিডারের যে কথা বলছিলাম, স্ক্যানার যখন আমি ইউজ করবো, স্ক্যানার হচ্ছে আমার একটু বেশি টাইম খায়, সেটার জন্য হচ্ছে আমরা আরেকটা ইনপুট আউটপুট ইউজ করতে পারি, তার নাম হচ্ছে বাফার রিডার। এটা দেখি, স্ক্যানারের ইনপুট আউটপুট আমরা জানি, স্ক্যানার দিয়ে কিভাবে নিতে হয়। বাফার রিডারটা দেখি,
বাফার রিডারে হচ্ছে প্রথমে হচ্ছে আমাকে একটা লাইন লিখতে হবে, ইনপুট স্ট্রিম রিডার, এই লাইনটা, ইনপুট স্ট্রিম রিডার আর ইকুয়াল টু সামথিং। এরপর হচ্ছে বাফার রিডার তার নেম দিয়ে নিউ বাফার রিডার ক্লাসে এই যে ইনপুট স্ট্রিমের যে অবজেক্টটা সেটাকে পাস করবে। এই দুটো লাইন হচ্ছে আমার শুরু করার জন্য হচ্ছে লিখতে হবে। সাপোজ স্ক্যানারের সময় আমরা কি লিখতাম, স্ক্যানার এসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার, আমি যে সিস্টেম থেকে ইনপুট নিব সেই জিনিসটা বলে দেওয়ার জন্য যে সিস্টেম ইনপুট। আর বাফার রিডারের সময় এই লাইনটা তো বলে দিলাম যে আমি সিস্টেম থেকে ইনপুট নিব, আর এই লাইনের যে অবজেক্ট আর তাকে আমি পুশ করলাম বাফার রিডারে। তাহলে আমার এখানকার স্ক্যানারটা ক্রিয়েট হয়ে গেছে, এখানকার স্ক্যানারটার নাম হচ্ছে বাফার রিডার। বাফার রিডারের ইনপুটটা হচ্ছে কিছুটা, সে হচ্ছে প্রত্যেকটা লাইনকে একটা স্ট্রিং ভেবে ভেবে অলওয়েজ ইনপুট নেয়, প্রত্যেকটা লাইনকেই সে হচ্ছে একটা স্ট্রিং ভেবে ইনপুট নেয়। আমি ইন্টিজার ইনপুট দিলেও সে ইনপুট নিবে হচ্ছে অলওয়েজ সে একটা লাইন আকারে, সে একটা ইন্টিজার ভেবেই কি বলি স্ট্রিং ভেবে সে একটা ইনপুট নিবে, পরবর্তীতে সেই ইন্টিজারটাকে জাস্ট আমাকে একটা কনভার্ট করে নিতে হবে। তো এখানে দেখি সাপোজ আমার সাপোজ আমার এই যে 5টা ইনপুট, তাদেরকে হচ্ছে ইনপুট নিতে হবে, তাহলে সেটার জন্য কোডটা লিখি, এটা কি হবে? কারো মাইক অন মনে হয়? আর কেউ একজন মাইক অন করে রাখছে। আচ্ছা, যখনই আমি একটা লাইন ইনপুট নিতে যাব তখন হচ্ছে জাস্ট ইকুয়ালস টু আমার বাফার রিডারের যে অবজেক্টটা বিআর ডট রিড লাইন, এটা দিলে সে সময় ইনপুটটা নিয়ে নেবে। ইনপুটটাকে সে কিভাবে নেবে, একটা স্ট্রিং আকারে। স্ট্রিং আকারে না, একটা স্ট্রিংকে কি আমার যেহেতু আমি ইনপুট গুলো কি ছিল ইন্ট ছিল, তো ইন্টিজারে কনভার্ট করতে হবে। একটা স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করার সিস্টেমটা হচ্ছে ইন্টিজার ডট পার্সেন্ট। পার্সেন্ট দিয়ে আমি কাকে নিতে চাই সেটা বলে দিলাম যে এ। আমি তাকে শুরুতে ইনপুট নিলাম একটা স্ট্রিং হিসাবে রিড লাইন দিয়ে, বাফার রিডার ডট রিড লাইন, এটা দিয়ে একটা স্ট্রিং ইনপুট নিলাম। স্ট্রিংটা ইনপুট নেওয়ার পরে সেই যদি একটা ইন্টিজার, তাকে ইন্টিজারে কনভার্ট করে একটা ইন্টিজার ভ্যারিয়েবল সেভ করলাম। তাহলে ফার্স্টে একে আমি ইনপুট নিলাম, এখন হচ্ছে এই লাইনে চলে আসলাম, লুপটা যতবার ঘুরে 5বার ঘুরে এখানে প্রত্যেককে ইনপুট নিয়ে নেবে। বাফার রিডারের জাস্ট মানে স্ক্যানার থেকে বাফার রিডারের ডিফারেন্সটাই হচ্ছে এখানে যে স্ক্যানার হচ্ছে অলওয়েজ প্রত্যেকটা ইনপুটকে স্ট্রিং ভেবে ভেবে ইনপুট নেয়, এবার স্ট্রিং ভেবে ইনপুট নেওয়ার পরে পরবর্তীতে হচ্ছে সেটাকে হচ্ছে আমার কনভার্ট করে নিতে হবে। বাফার রিডার হচ্ছে একটু আমরা ব্লক করবো আর একটু বেটার আইডিয়া পাবো, প্রবলেম সলভ করতে গেলে জিনিসটা বুঝবো। আমরা আপাতত স্ক্যানারেই সলভ করতে পারি। কারো কোনো আর কোশ্চেন? হোয়াটস দ্য বেনিফিট অফ বাফার রিডার? সেটাই বললাম যে আমার স্পিডটা আছে, এটা আমি টেস্ট করে একটু দেখাই স্পিডটা কি হবে। এটা আপনার লাস্ট একবার শেষ। আচ্ছা, আগে স্ক্যানারে কিছু ইনপুট নিয়ে দেখি। কিছু ইন্টিজার দিয়ে যাবো র্যান্ডমলি। ইনপুট নিব।
আইডি মানে সাবমিট যখন করবো তখন হচ্ছে এই ক্লাস নেমটা মেইন থাকতে হবে, নাহলে এখানে হচ্ছে যে কম্পাইলারও দিয়ে দিচ্ছে যে ক্লাস নেম শুড বি মেইন। আচ্ছা এখানে হচ্ছে আমি টাইমটা দেখি যে আমার টাইমটা কতক্ষণ লাগছে, 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড লাগছে স্ক্যানার ইউজ করে। ইনপুটটাকে আর একটু বাড়াই। স্টিল 0.1 সেকেন্ড। তো এখন সেম জিনিসটা আমি বাফার রিডারে কি করতে পারি। টাইমটা দেখি 0.06 সেকেন্ড। আগেটাতে কত ছিল 0.1 সেকেন্ড, এটাতে 0.06 সেকেন্ড। তো এই ছোট্ট একটা ইনপুট যেখানে হচ্ছে আমি মেবি 100টা ইনপুটও দিই নাই, সেটাতেই হচ্ছে একটা ডিফারেন্স পেয়ে গেছে যে একটাতে ছিল 0.1 সেকেন্ড, একটাতে ছিল কি 0.06 সেকেন্ড। আমার যদি ইনপুট এখানে ইনপুট লাইন যদি প্রায় থাউজেন্ডস অফ লাইন থাকে বা 10,000 অফ লাইন থাকে, তখন কিন্তু এখানে ডিফারেন্সটা কিন্তু আরো বেড়ে যাবে। তখন দেখা যাবে যে স্ক্যানার হচ্ছে আমাকে দিচ্ছে প্রায় 0.3 সেকেন্ড আর বাফার রিডার 0.1 সেকেন্ড। তো এটা হচ্ছে বাফার রিডারের মেইন ইয়েটা, যে বাফার রিডার ইউজ করবো যখন আমার ফার্স্টের ইনপুট আউটপুট লাগবে। আমি যদি দেখি আমার ইনপুটের কারণে টাইম লিমিট দিচ্ছে, তখন হচ্ছে আমি বাফার রিডার ইউজ করবো। বাফার রিডারের হ্যাবিটটা যদি আমরা গ্রো করি, তখন যেটা হবে আমরা যখন ডেভেলপমেন্টে যাবো, জাভা দিয়ে ডেভেলপমেন্টে যাবো, তখন হচ্ছে এই টাইপের ইনপুট নেয়। আমরা যখন যদি আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাই, অ্যান্ড্রয়েড অ্যাপে কিন্তু স্ক্যানার দিয়ে ইনপুট নেয় না, কনসোল থেকে ইনপুট নেয় না, সেটা হচ্ছে অন্যখান থেকে ইনপুট আসবে। তো সেখান থেকে আমার ইনপুটটাকে যেভাবে প্রসেস করতে হবে সেটার সিমিলারিটিস ক্লাসটা হচ্ছে বাফার রিডার। তো বাফার রিডার প্র্যাকটিসটা যদি রাখি তাহলে হচ্ছে আমার ডেভেলপমেন্টে কি সুবিধা হবে। বাফার রিডার আমরা চাইলে আরো দেখতে পারি, সার্চ করে বাফার রিডার জাভা টি পয়েন্টের এই ব্লকটা করতে পারি। আর অনেক ইউজ থাকবে বাফার রিডারে, সেটা দেখতে হবে। আর প্রবলেম সলভিং রিলেটেড আরো কিছু ব্লগ আছে যেটা হচ্ছে আমরা করতে হবে। যেমন একটা হচ্ছে সাফাত প্ল্যানেট, এটা যেটা বাংলা ব্লগ। সাফায়েত আশরাফ নামে একজন মানুষের, নেট অনেক স্লো। সাফায়েত প্ল্যানেট একটা থাকতে পারে। তারপর গিগস ফর গিগস, সবাই নিশ্চয়ই নাম শুনছি। গিগস ফর গিগস এরকম কিছু। তারপরে যে জাভা টি পয়েন্ট, গিগস ফর গিগস, তারপরে হচ্ছে হ্যাকার র্যাঙ্ক, এদের অনেক ব্লগ থাকবে যে ব্লগগুলো হচ্ছে রিলেটেড টু প্রবলেম সলভিং। আমরা যখনই প্রবলেমে পড়বো ব্লগগুলো করতে পারি, অথবা যেটা বললাম যে আমাদের গ্রুপ থাকবে, আমরা গ্রুপে পোস্ট করবো কোনো যদি প্রবলেম থাকে। আর এখানে লাস্ট কোশ্চেনটা ছিল হচ্ছে নেক্সট ওয়ার্কশপের মাঝে কি ব্রেক হবে কিনা। অবশ্যই ব্রেক থাকবে, আর 3 to 4 days এর মধ্যে একটা ব্রেক থাকবে। এরপর হচ্ছে ডেটটা বলে দেওয়া হবে। তো গ্রুপে সবাই একটু চোখ রাখবো, ডে টুর লিঙ্কও গ্রুপে দিয়ে দেওয়া হবে, জাভার গ্রুপ অথবা সি প্লাস প্লাস গ্রুপ। আর কন্টেস্টের লিঙ্কটাও গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো মানে আমাদের ওয়ার্কশপটা আজকের সেশনটা এখানে শেষ। তবে গ্রুপের দিকে একটু চোখ রাখবো। আচ্ছা একটা জিনিস, সবাই যাওয়ার আগে যে কাজটা করবো, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে হবে। তবে অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপর লিখুন। তবে এই লিঙ্কে ঢুকে আমি চ্যাটে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ঢুকে সবাই
শোনা যাচ্ছে না? প্রিভিয়াস প্রবলেমে এটার লিঙ্কটা অ্যাকচুয়ালি লাগবে না। এটা হচ্ছে আমাদের আগের একটা কন্টেস্ট ছিল, আজকেই আমাদের 11টা বা 12টার দিকে একটা কন্টেস্ট দিতে হবে, ওটা লিঙ্কটা মিলিয়ে দেবো। C++? স্যার এটা সি এর লিংক স্যার, সি প্লাস প্লাস। জাভা লিঙ্কটা দিচ্ছি দাও। ভাইয়া, তুমি যে হ্যাকার র্যাঙ্কের যে ওই যে কন্টেস্টটা হচ্ছিল না, ওটার মধ্যে উইয়ার্ডলি প্রথম যেটা সি প্লাস হ্যালো ওয়ার্ল্ড, আমি ওটা সেম কোডটা কপি পেস্ট করে দিচ্ছি, কিন্তু আমাকে বারবার রং অ্যান্সার বলছে। সেটা হচ্ছে আমরা একটু দেখবো, যেটা এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের নতুন করে বানানো, আমরা একজন ট্রেনারের, তো ওটা একটু দেখতে পাবো। সবাই এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়েছি। অ্যাটেন্ডেন্সটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমরা ট্র্যাক করবো, এই অ্যাটেন্ডেন্সের থ্রুতে ট্র্যাক করতে হবে। তো সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপর লিভ দিই। থ্যাংক ইউ। পরের সেশনে হোপফুলি সবাই থাকবে।